আসসালামু আলাইকুম। সালাম দিলাম। আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু ক্যামেরাটা একটু ঠিক করে নিচ্ছি। ওকে। তো আমরা আজকে হচ্ছে আমাদের ২ নাম্বার ক্লাস, রাইট? আজকে আমাদের জি ২ স্যার। নাম্বার ক্লাস। ওকে। তো আমরা গত ক্লাসে তেমন বেশি আলোচনা করতে পারি নাই। আমরা গত ক্লাসে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাকশন যে একটা পরিচয় পর্ব আছে বা যে একটা ওরিয়েন্টেশন যে একটা ব্যাপার-স্যাপার আছে আমরা সেটা কমপ্লিট করেছিলাম। তার সাথে জি আমরা আহ, আমাদের যে সফটওয়্যার গুলো ব্যবহার আমরা করব সেই সফটওয়্যার গুলো কিভাবে আমরা ডাউনলোড করতে পারি, কিভাবে আমরা সেগুলোকে সেট আপ করতে পারি, আমরা সেগুলো দেখেছিলাম। এবং সর্বশেষ সিম্পল একটি ওয়ার্ডকে আমরা প্রিন্ট করা শিখেছিলাম, কি ঠিক না? রাইট কিনা? জি ওকে। জি ঠিক স্যার। তো কিন্তু আমরা আসলে কাজ করতেই পারি নাই। আমরা গত ক্লাসে শুধুমাত্র কথা বলতে বলতে আমাদের টাইম হয়ে গেছে, আমাদের ক্লাস শেষ হয়ে গেছে। তো আজকে যারা জয়েন করেছেন তারা ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আশা করি। যারা আমরা কোনো কিছু যারা জানি না, যারা জানি তারা তো জানি, ঠিক আছে? তো আজকের ক্লাসে আমরা সকলে একটু মনোযোগী হব, কি পারবো না ইনশাআল্লাহ? পারবো? ইনশাআল্লাহ। আমরা সকলে একটু ইনশাআল্লাহ। ক্লাসে মনোযোগী হব। আর আমি এখন আমাদের যে চ্যাট বক্স যেটা আছে, চ্যাট বক্স আমি সেটাকে এখন বন্ধ করে দিব, যাতে করে আপনারা কেউ চ্যাট না করেন, কারণ এতে করে অনেকের স্ক্রিনের সামনে এগুলো ভাসে, তখন আমি যে স্ক্রিনটা শেয়ার করব সেটা আপনাদের দেখতে অনেকের সমস্যা হয়ে থাকে, ঠিক কিনা? তো আমি চ্যাট বক্সটাকে আমি অফ করে দিচ্ছি, কেমন? ওকে স্যার। আচ্ছা, এটা আপাতত এই অবস্থায় আছে। আচ্ছা, এখান থেকে off করে দিলাম। যাই হোক, আমি সকলের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ আপাতত কোনো এসএমএস করবেন না। এতে করে হয় কি স্ক্রিনটা স্লো হয়ে যায়, মানে আপনাদের স্ক্রিন স্লো হয়ে যায়, ঠিক আছে? আমরা কেউ এসএমএস আপাতত না করি। আচ্ছা, তো আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার করে দিলাম। এখানে স্ক্রিনটা শেয়ার হলে আমাকে একটু আপনারা কনফার্ম করবেন। জি শেয়ার ইয়েস হয়েছে। স্যার, হয়ে গেছে। স্ক্রিন শেয়ার হয়েছে? জি হয়েছে। ওকে, ঠিক আছে। তো স্ক্রিন শেয়ার হয়ে গেছে, আমি তাহলে এটা একটু মিনিমাইজ করে ফেলতেছি। ওকে, ফাইন। তো সর্বপ্রথমে যেটা করব আমি এখান থেকে চলে যাব দিস পিসিতে। আচ্ছা, কে যেন জয়েন করেছেন, তাকে একটু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ওকে। তো সর্বপ্রথমে চলে যাব এখান থেকে কোথায়, আমি একটু ড্রাইভে। আমি আপনাদেরকে যেই পিসিতে বসে গত ক্লাসে করেছিলাম, আমি সেই পিসিতে এখন বর্তমানে নেই, আমি এখন একটা অন্য পিসিতে আছি। সো আমি যেটা করব, আমি এখানে নিউ নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। আমি এটার নাম দিচ্ছি যে ফ্রি সরি পাইথন উইথ ফ্রি সরি স্যার, ক্লাস, ডিস্টার্ব নাকি? হ্যাঁ, পাইথন উইথ ফ্রি ক্লাস। ওকে, আমি একটি জি ফোল্ডার ক্রিয়েট করলাম, আমাদের নামটা একটু অন্যরকম হয়ে গেছে। ওকে, পাইথন উইথ ফ্রি ক্লাস। আমি এই ফোল্ডারটি এখান থেকে ওপেন করলাম। এখন আমি যেটা করব, এই যে লোকেশন যেটা আছে, এই যে লোকেশনটা, এই লোকেশনের উপরে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি সম্পূর্ণ লেখাগুলো এখান থেকে কেটে ফেলবো। কাটার পর আমি এখানে কি যেন লিখবো, সিএমডি লিখবো। মনে আছে যে আমরা এই জায়গা থেকে আমরা কিভাবে ভিএস কোড ওপেন করতে পারি? মনে আছে? জি জি মনে মনে আছে। আছে জি না? ভাইয়া। আমরা এখানে জি। সিএমডি লিখবো, তারপর এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করলে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি পপআপ এখানে ওপেন হয়েছে। আমরা একটু মিউট করে ফেলি, কারণ নয়েজ আসতেছে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, আপনারা সকলে মিউট করে রাখবেন, কথা বলা হয়ে যাবে আর সাথে সাথে মিউট করে ফেলবেন, ঠিক আছে? আবার আনমিউট করে কথা বলবেন, কথা বলা শেষ মিউট করে ফেলবেন। এতে করে তাহলে কারো কোনো সমস্যা হবে না বা ডিস্টার্ব হবে না। ওকে। তো আমরা দেখতে পাচ্ছি যখন আমরা সিএমডি এখানে লিখেছিলাম, সিএমডি লেখার পর আমাদের এখানে একটি পপআপ এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখন এখানে কি লিখবো একটু বলেন তো, কেহ একজন বলবেন, বলেন কি লিখতে পারি এখানে? কি লিখলে আমরা এটাকে ভিএস করবে? কোড। কোড স্পেস ডট, নাকি? আচ্ছা, মিউট করে ফেলেন, মিউট করে ফেলেন। কোড স্পেস ডট এন্টার প্রেস করব আমরা। এন্টার প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পাইথন উইথ ফ্রি কোর্স ক্লাসটি কি হয়ে গেছে, এই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে গেছে। ওকে, ফাইন। তো ওপেন হওয়ার পর এখন আমরা কি করব, আমরা এখন এখানে কি করব, একটি ফাইল তৈরি করব। কি তৈরি করব আমরা, বলেন কি তৈরি করব ফাইল। আমরা? একটি ফাইল তৈরি ফাইল করব। তৈরি করব। আচ্ছা, আমরা তাহলে একটা ফাইল কিভাবে তৈরি করতে পারি, বলেন? আমরা একটা ফাইল কিভাবে তৈরি করতে পারি? আমরা এই যে এখানে একটি আইকন আছে, হ্যাঁ, মানে নিউ ক্লিক করুন। ফাইল নামে একটা আইকন আছে না? এই আইকনের উপরে ক্লিক করব। তাহলে আজকে আমাদের ক্লাস নাম্বার কত, বলেন? 2 2 আজকে আমাদের ক্লাস নাম্বার কত?
ক্লাস নাম্বার হচ্ছে 2 ক্লাস আমরা এখন 2 এখানে দিতে পারি ক্লাস 2 ডট py সকলে একটু মিউট করে ফেলে ক্লাস 2 ডট py py টা কেন লিখছি আচ্ছা কে বলবেন একটু ওয়েট py যে লিখলাম কেন লিখলাম আমি যার কাছে কোশ্চেন করব স্যার, আমি বলবো। আচ্ছা কে বলছেন কে বলবেন স্যার, আমি বলছি। পাইথন ইকবাল এক্সটেনশনের জন্য ইকবাল ভাই হ্যাঁ বলেন আমরা py টা কেন লিখেছি স্যার, এটা হচ্ছে পাইথন যে ল্যাঙ্গুয়েজটা আছে ওইটার এক্সটেনশন হচ্ছে পিওয়াই, এবং হচ্ছে আমরা যখন হচ্ছে এক্সটেনশনটা দিব তখন আমাদের যে কোড এডিটরটা থাকবে সেটা বুঝতে পারবে যে এটা পাইথনের একটা ফাইল এবং আমরা হচ্ছে এটাতে কোড করতে পারবো। এই জন্য আমরা হচ্ছে পরবর্তীতে এক্সটেনশন হিসেবে পিওয়াইটা দিছি। আচ্ছা আচ্ছা জি থ্যাংক ইউ এত সুন্দর করে বলার জন্য অনেক সুন্দর হয়েছে প্রেজেন্টেশন গুড ওকে অনেক সুন্দর হয়েছে তাহলে এই ডট পি স্যার, হচ্ছে দুঃখিত আমাদের স্যার, নেম যদি আপনার এক্সটেনশন স্ক্রিনটা এটা কি নেম এক্সটেনশন ঠিক আছে তো আমরা এই জন্য ডট পি লিখেছি এখানে আমরা এখানে এই জন্য কি লিখেছি ডট পি লিখেছি ওকে হ্যাঁ বারবার জয়েন করছে আমাকে এটা বিরক্ত করে ফেলতেছে আচ্ছা 8:20 এর পর আমরা আর কাউকে অ্যাকসেপ্ট করব না গ্রুপে ঠিক আছে স্যার, আপনার স্ক্রিনটা যদি একটু বন্ধ করে রাখেন বোধহয় ভালো ভালো দেখা যেত। স্ক্রিনটা প্রপারলি আমরা দেখতে পারতাম। আপনার ভিডিও স্ক্রিনটা বন্ধ রাখলে তাহলে আমরা শেয়ারিং প্রেজেন্টেশনটা একটু ভালোভাবে দেখতে পেতাম। আমার স্ক্রিন শেয়ার করা আছে সম্পূর্ণ স্ক্রিনটা আমার শেয়ার করা আছে ওকে এখন আপনার ওখান থেকে আপনি এটাকে বড় স্ক্রিন করতে হবে আপনার ডিভাইস থেকে তাহলে এটা স্ক্রিনটা বড় হয়ে যাবে ঠিক আছে ওকে তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে কি করলাম একটি ক্লাস তৈরি করলাম কি নামে ক্লাস 2 নামে ওকে আচ্ছা আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে একটি ওয়ার্ডকে প্রিন্ট করতে হয় কিভাবে একটি ওয়ার্ডকে প্রিন্ট করতে হয় ওকে আচ্ছা তো আমরা তাহলে প্রিন্ট কিভাবে করতে পারি আমরা প্রিন্ট ফাংশনের সাহায্যে আমরা প্রিন্টটা করতে পারি তাহলে প্রিন্ট যেহেতু ফাংশন সো ফার্স্ট ব্র্যাকেট হবে তারপর আমরা এখানে একটি স্ট্রিং লিখেছিলাম ইজি কোডিং বা যে কোনো নেম আমরা লিখতে পারি বা যে কোনো কিওয়ার্ড আমরা এখানে লিখতে পারি এখানে লিখলে কি হবে তাহলে এই প্রিন্ট ফাংশন যে করবে এই প্রিন্ট ফাংশন সে আমাদের এই ইজি কোডিং যে ভ্যালুটা আমরা দিয়েছি বা যে স্ট্রিংটা আমরা দিয়েছি এই স্ট্রিংটাকে সে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে বা প্রদর্শন করবে ওকে তো আমি যখন এটাকে রান করব এই জায়গা থেকে এই যেখানে দেখতে পাচ্ছি একটি আইকন আছে আমরা এগুলো দেখেছিলাম গত ক্লাসে যে এই আইকনটা কিভাবে আনতে হয় ওকে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে ইজি কোডিং লেখাটি শো করছে বা প্রিন্ট করেছে ওকে তাহলে আমরা এভাবে কি করতে পারি যে কোনো ওয়ার্ডকে আমরা এভাবে প্রিন্ট করতে পারি ওকে আচ্ছা তাহলে আজকে আমাদের নতুন যে টপিক আলোচনা করব আচ্ছা তো আমরা এখানে যে প্রিন্ট যে লিখেছিলাম আমরা এর মাঝে কিছু কোড লিখেছি বা কিছু ক্যারেক্টার লিখেছি কিছু বর্ণ লিখেছি কিছু ওয়ার্ড লিখেছি ওকে এই যে লেখাগুলো যে লিখলাম আমরা কিন্তু এখানে নাম্বার বর্ণ তারপর বিভিন্ন সিম্বল যা কিছু লিখি না কেন এই প্রিন্ট ফাংশন সে কিন্তু আমাদেরকে সেটা প্রিন্ট করে দেখাবে ওকে দেখেন আমি এখানে হাবিজাবি লিখলাম তারপর কিছু নাম্বার লিখলাম তারপর এখানে বিশেষ কিছু সিম্বল লিখলাম যা কিছু লিখি না কেন এই সব কিছু আমাদের এখানে সে কি করে দিচ্ছে সে কিন্তু প্রিন্ট করে দিচ্ছে ওকে আচ্ছা এখন 8:20 বেজে গেছে এখন থেকে যে জয়েন করবেন তাকে আর জয়েন করা স্যার ভয়েসটা আসতেছে না ঠিক আছে ওকে সাউন্ড আসতেছে না ভয়েসটা এভাবে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি হঠাৎ করে আচ্ছা একটু ওয়েট আমি কেবলটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি ওকে ঠিক আছে সবকিছু ঠিক আছে হ্যাঁ ভয়েস ঠিক আছে জি জি ঠিক আছে ঠিক আছে Yes, sir, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে যে কি আছে আমরা এই প্রিন্ট ফাংশনের মাঝে যা কিছু লিখছি বা যা কিছু লিখবো সবকিছু কি করবে এই প্রিন্ট ফাংশন তাকে প্রিন্ট করবে বা তাকে প্রদর্শন করবে ওকে তো এখন কথা হচ্ছে যে ভাইয়া আমরা যে এখানে এই যে ডবল কোটেশনের মাঝে লিখলাম এখন কোটেশন তো দুই ভাবে দেওয়া যায় একটি হচ্ছে সিঙ্গেল কোটেশন আর একটি হচ্ছে ডাবল কোটেশন আমরা এখানে যেটা ব্যবহার করেছি এটা হচ্ছে ডাবল কোটেশন আচ্ছা তো এই যে ডাবল কোটেশন যে আমরা এখানে ব্যবহার করেছি এই ডাবল কোটেশনের মাঝে আমরা যা কিছু লিখছি সবকিছু সে কি করতেছে সে কিন্তু আমাকে প্রিন্ট করে দেখাচ্ছে এখন কথা হচ্ছে আমি কি এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবো না হ্যাঁ আপনি এখানে সিঙ্গেল কোটেশনও ব্যবহার করতে পারবেন আমি যদি এখন এখানে দিয়ে দিই সিঙ্গেল কোট ওকে আমি এখানে সিঙ্গেল কোট ব্যবহার করলাম তো দেখেন আমার এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি যা কিছু লিখবো সেটা আমার স্ট্রিং হিসেবে কাউন্ট করবে সেটা আমার কি করবে স্ট্রিং হিসেবে কাউন্ট করবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারি ডাবল কোটেশন ব্যবহার করতে পারি দেখেন আমি যখন এটাকে রান করব এখান থেকে রান করলে সে কিন্তু আমাকে এটা প্রিন্ট করে দেখাচ্ছে ঠিক আছে
আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমরা কোথায় সিঙ্গেল কোটেশন ব্যবহার করব আর কোথায় আমরা ডাবল কোটেশন ব্যবহার করব। দেখেন, আপনি যদি প্রথমে সিঙ্গেল কোটেশন ব্যবহার করে তার মাঝে আপনি স্ট্রিং লিখেন, তার মাঝে আপনি স্ট্রিং লিখেন বা আপনি কোনো ক্যারেক্টার লিখেছেন, ওই ক্যারেক্টারের মাঝে আমি একটু এটাকে কেটে দিচ্ছি এখান থেকে, ওই ক্যারেক্টারের মাঝে যদি আপনাকে আবার কোনো ক্যারেক্টার ব্যবহার করার প্রয়োজন হয়, যেভাবে কি ক্যারেক্টার হতে পারে, মনে করেন আপনি এখানে লিখছেন, একটু মিউট করে ফেলি আমরা কেউ আনমিউট করে কথা বলবো না, হ্যাঁ, এতে করে আমার ডিস্টার্ব হয় প্লাস আপনাদের সকলের ডিস্টার্ব হয়। আচ্ছা, তো আমরা যদি এখন এখানে লিখি যে ফাদার, আমি এখন লিখলাম ফাদারস নেম, আমি একটা ক্যারেক্টার লিখলাম, একটা সেন্টেন্স লিখলাম যেটা হচ্ছে ফাদারস নেম। ওকে, এই যে ফাদারস নেম যে লিখলাম, দেখেন সাধারণত আমরা যখন ফাদারস লিখি তখন এস এর আগে কি হয়, এটা সিঙ্গেল কোটেশন হয় না এখানে, বলেন, এটা রেসপন্স করব, এখানে হয় কি না সিঙ্গেল কোটেশন হয়ে থাকে। ইয়েস স্যার, এখন সিঙ্গেল দেখেন কোটেশন হয়। আমি যদি এখন এখানে একটা সিঙ্গেল কোটেশন যদি দেই, তখন সেক্ষেত্রে আমার এই প্রোগ্রামটা একটা এরর দেখাচ্ছে না, এখানে কিন্তু একটা এরর দেখাচ্ছে। এখন এই যে এরর যে দেখাচ্ছে, আচ্ছা আমাদের স্ক্রিন রেকর্ড ঠিক আছে কিনা, আচ্ছা ঠিক আছে। তো এই যে হ্যাঁ আমরা যে এখানে এরর দেখাচ্ছে আমাদের এখানে, এই এরর কেন দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি প্রথমে সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছিলাম, এখন এর মাঝেও আমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছি। এই সিঙ্গেল কোটেশন ব্যবহার করার কারণে সে আমাকে একটা সিনট্যাক্স এরর দিচ্ছে। দেখেন আমি যদি এটাকে একটু রান করি, রান করলে আমার এখানে সে বলতেছে সিনট্যাক্স এরর, অর্থাৎ এবং এররটা কোথায় সেও আমাকে সেটা বলে দিচ্ছে, যে কোন জায়গায় প্রিন্ট ফাদার্স, এই দেখেন এখানে একটা অ্যারো চিহ্ন দিয়ে সে আমাকে দেখিয়ে দিয়েছে যে আপনার এই ফাদার্স এই জায়গাতে আপনার এরর আছে এবং কোন জায়গাতে আছে, এই যে ক্লাস নাম্বার 2.py লাইন নাম্বার 1, লাইন নাম্বার কত, লাইন নাম্বার 1, এই যে 1 নাম্বার লাইনে আপনার একটা এরর আছে, সেই ওটা কোন জায়গাতে, এই জায়গাতে এরর আছে, যেটা আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছে এই জায়গাতে এরর আছে এবং কোন টাইপের এরর, কোন ধরনের এরর, সে কিন্তু আপনাকে সেটাও দেখিয়ে দিচ্ছে এখান থেকে, সিনট্যাক্স এরর, ইনভ্যালিড সিনট্যাক্স, অর্থাৎ আপনি যেই সিনট্যাক্সটা এখানে লিখেছেন সেটা ভুল, সেটা একটা ইনভ্যালিড সিনট্যাক্স, সেটা আসলে রাইট কোন সিনট্যাক্স নয়। ঠিক আছে, আমি গত ক্লাসে বলেছিলাম যে পাইথন হচ্ছে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই, একদম আপনাকে সবকিছু সে দেখিয়ে দিবে, আপনাকে সবকিছু ধরাই দিবে, আপনাকে সবকিছু সে বলে দিবে যে কোন জায়গায় আপনার কোন ধরনের ভুল হয়েছে। এতে করে কি হয়, এতে করে আপনি খুব ইজিলি বুঝতে পারতেছেন যে আপনার এই জায়গাতে ভুলটা হয়েছে, আপনি খুব সহজেই আপনি সেটা ধরতে পারতেছেন, প্লাস আপনি সেটাকে খুব ইজিলি সলভ করতে পারতেছেন। ওকে, তো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতোই। ওকে, দেখেন আমার কোন জায়গাতে ভুল হয়েছে সে আমার ফাইল নাম্বার, লাইন নাম্বার সবকিছু সে আমাকে বলে দিচ্ছে, তারপরে কোন জায়গাতে সেটাও সে আমাকে আইডেন্টিফাই করে দিচ্ছে। নাম্বার 3 হচ্ছে কোন টাইপের এরর সে কিন্তু আমাকে সেটাও বলে দিচ্ছে। ওকে, তাহলে আমার এই যে এররটা যে আসতেছে, তাহলে এটা আমার কেন সঠিক হলো না, সঠিক না হওয়ার কারণ হচ্ছে আমি এখানে সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি আবার সিঙ্গেল কোটেশন ব্যবহার করেছিলাম। তো আমরা এই দ্বারা বুঝতে পারি যে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে না, সিঙ্গেল কোটেশনের ভিতরে কি করা যাবে না, সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে ব্যবহার না, করা যাবে। আপনাকে সিঙ্গেল তখন কোটেশনের ভিতরে এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার ডবল করা যাবে না। কোটেশন ব্যবহার করতে হবে। এখন দেখবেন আমার এখানে কোনো এরর থাকবে না। আমি যদি এটাকে একটু রান করি, রান করলে দেখেন ফাদারস নেম, কিন্তু আমার এখানে কিন্তু কি আসছে, ডবল কোটেশন চলে আসছে, এটা আসলে দেখতে একদম সুন্দর লাগতেছে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে ডাবল কোটেশন ব্যবহার করতে পারি, এই যে একদম ওপেনিং এবং ক্লোজিং এ ডাবল কোটেশন ব্যবহার করলাম, এর মাঝে ওই স্ট্রিং এর মাঝে আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করলাম। দেখেন এই যে ডাবল কোটেশন আমরা যেখানে ব্যবহার করলাম, এখন এই ডাবল কোটেশনের ভিতরে আমরা কিন্তু আবার ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না, কি করতে পারবো না, ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবো না। পারবো না। এটা বুঝতে পেরেছি সবাই? জি, এটা বুঝতে বুঝতে পেরেছি। পেরেছি কিনা? ইয়েস স্যার। আচ্ছা, তো আমরা বুঝলাম যে সিঙ্গেল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে না, আবার ডাবল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করা যাবে না। তাহলে কি ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে ডাবল কোটেশনের ভিতরে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে, আবার সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করা যাবে। সবাই ক্লিয়ার এতটুকু? জি স্যার। হ্যাঁ, Yes, sir. তাহলে আমরা এইভাবে সিঙ্গেল কোটেশন গুলোকে বা ডাবল কোটেশন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আপনি যদি একদম ওপেন এবং ক্লোজিং আপনি যে কোনো একটি সিঙ্গেল মানে কোটেশন ব্যবহার করলেই হবে, এতে করে আপনার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বুঝতে পারলাম যে আসলে আমরা কিভাবে কোটেশনের ব্যবহারটা করতে পারি। নাম্বার 2 হচ্ছে এই যে আমি শুরু থেকেই এখন পর্যন্ত বলে আসতেছি স্ট্রিং লিখেছি, কি লিখেছি, কি String. লিখেছি,
স্ট্রিং লিখেছি। স্ট্রিং এখন অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে যে ভাই স্ট্রিং কি? স্ট্রিং খায় না মাথায় দেয় না দেখে পাইথনের কি ডেটা টাইপ। করে? এটা একটা কি ডেটা টাইপ। এখন এই যে স্ট্রিংটা, এই যে স্ট্রিংটা আসলে এটা কি রকমের? আমরা কখন বুঝবো যে এটা একটা স্ট্রিং? আমরা কখন এটাকে স্ট্রিং ডেটা টাইপ বুঝবো? বা সে কখন স্ট্রিং হবে? বা স্ট্রিং কে কে হতে পারে? কারা কারা স্ট্রিং হতে পারে? এটা আমাদের এখন বুঝতে হবে। স্ট্রিং এই যে আমি শুরু থেকে এখন পর্যন্ত আমি যে বলতেছি যে স্ট্রিং, এই স্ট্রিংটা হচ্ছে মূলত স্ট্রিং এর যে সংজ্ঞা সেটা হচ্ছে ক্যারেক্টার, সিম্বল, নাম্বার, এই সবকিছু মিলে স্ট্রিং তৈরি হয়। সবকিছু মিলে কি হয়? স্ট্রিং তৈরি হয়। যেমন মনে করেন আমি বলেছি প্রথমে ক্যারেক্টার, সেটা হতে পারে ক্যাপিটাল ক্যারেক্টার, সেটা হতে পারে স্মল ক্যারেক্টার। আবার আমি নাম্বার 2 বলেছি সিম্বল বা সিম্বল হতে পারে। সিম্বল কি? @ হতে পারে, হ্যাশ হতে পারে, তারপর কি মডুলাস হতে পারে, তাই না? এগুলো কি বিশেষ সিম্বল, এগুলো কি বিশেষ সিম্বল। তাহলে এই সিম্বল হতে পারে। তারপর বলেছিলাম নাম্বারও হতে পারে। তাহলে আমার এখানে কি বিভিন্ন নাম্বার স্যার এখানে। একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার নাম্বার হলে ফ্লোট অথবা ইন্টিজার হয়ে যায় না? হ্যাঁ হয়ে যায়, আমি বলতেছি কেমন, আমি বলছি হ্যাঁ। আচ্ছা, ওকে স্যার। তো আমি স্ট্রিং এর কথা যখন বলেছি, তো স্ট্রিং এর সংজ্ঞাটা হচ্ছে এরকমের যে আপনার ক্যারেক্টার, সিম্বল, নাম্বার মিলে স্ট্রিং হতে পারে। নাম্বার মিলে কি হতে পারে? স্ট্রিং হতে পারে। আবার শুধুমাত্র অনলি এই ক্যারেক্টার দিয়েও স্ট্রিং হতে পারে। আবার শুধুমাত্র এই সিম্বল দিয়েও স্ট্রিং হতে পারে, অনলি সিম্বল। আবার অনলি নাম্বার দিয়েও স্ট্রিং হতে পারে। তার মানে আমরা বুঝতে পারতেছি নাম্বার, সিম্বল, ক্যারেক্টার এই সবকিছু মিলে স্ট্রিং হতে পারে। আবার শুধু নাম্বারও স্ট্রিং হতে পারে, শুধু সিম্বলও স্ট্রিং হতে পারে, শুধু ক্যারেক্টারও কি স্ট্রিং হতে পারে। আবার ক্যারেক্টার নাম্বার মিলে স্ট্রিং হতে পারে, ক্যারেক্টার সিম্বল মিলে স্ট্রিং হতে পারে, আবার নাম্বার সিম্বল মিলে স্ট্রিং হতে পারে, আবার নাম্বার ক্যারেক্টার মিলে স্ট্রিং হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে স্ট্রিংটা কখন হবে? স্ট্রিংটা কখন হবে? আমরা যখনই এই কোটেশনের মাঝে যা কিছু লিখবো সে স্ট্রিং ডেটা টাইপ হিসেবে কাউন্ট করবে। সে কি হিসেবে কাউন্ট করবে বলেন? সে স্ট্রিং ডাটা হিসেবে কাউন্ট করবে। সে কখন স্ট্রিং হিসেবে কাউন্ট করবে? যখন আমরা এই কোটেশনের ভিতরে লিখবো, সেটা হোক ডাবল কোটেশন, সেটা হোক সিঙ্গেল কোটেশন। এই কোটেশনের ভিতরে আমরা যাহা কিছু লিখবো, সেটা হোক ক্যারেক্টার, সেটা হোক নাম্বার, সেটা হোক সিম্বল, যাহা কিছু লিখি না কেন এই সবকিছু কি হবে? আমাদের স্ট্রিং ডেটা টাইপ হিসেবে কাউন্ট করবে। ওইটা তখন স্ট্রিং হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, আচ্ছা। জি তো তার মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মাঝে যা কিছু লিখবো সবকিছু কি হয়ে যাবে? স্ট্রিং হিসেবে কাউন্ট করবে বা সেটা স্ট্রিং ডেটা টাইপ হয়ে যাবে। আচ্ছা, এটা যে স্ট্রিং সেটা আমরা বুঝবো কিভাবে? দেখেন, এটা যে স্ট্রিং যে ডেটা টাইপ, এই স্ট্রিংটা চেক করতে পারি আমরা একটি ফাংশনের সাহায্যে। আমাদের পাইথনের ভিতরে বিল্ট ইন একটি ফাংশন আছে। বিল্ট ইন কি আছে? একটি ফাংশন আছে, যে ফাংশনের নাম হচ্ছে টাইপ ফাংশন। কি ফাংশন? টাইপ ফাংশন। আচ্ছা, আমি এই যে এই স্ট্রিংটাকে আমি এভাবে না দিয়ে যদি এই স্ট্রিংটাকে আমি একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন করি, মনে করেন a ইকুয়াল টু, আমি এখানে ডাবল কোটেশন দিলাম, তারপর এখানে লিখলাম ইজি কোডিং। কি লিখলাম? ইজি কোডিং লিখলাম। তাহলে এই ইজি কোডিং কে আমি অ্যাসাইন করলাম a ভেরিয়েবলের ভিতরে, তারপর আমি এটাকে প্রিন্ট করলাম। কাকে প্রিন্ট করব? প্রিন্ট করব a ভেরিয়েবলকে। ওকে, আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করব কেমন, জাস্ট এখন একটু দেখি এক্সাম্পলটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ইজি কোডিং আমরা রেখেছিলাম এই ভেরিয়েবলের ভিতরে, সেই ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করে দিয়েছি, সে কিন্তু আমার ইজি কোডিং বা ওই ভ্যালুটা কিন্তু সে প্রিন্ট করে দিয়েছে। ওকে, আচ্ছা, এখন আমি এই যে এই ভেরিয়েবলের টাইপ চেক করব যে আমার এটা কোন টাইপে আছে। এই টাইপ চেক করার জন্য একটি বিল্ট ইন ফাংশন আছে, যে ফাংশন নেম হচ্ছে টাইপ ফাংশন। কি ফাংশন? টাইপ ফাংশন। যেহেতু ফাংশন বলেছি, সো ফার্স্ট ব্র্যাকেট হবে এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে। ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি এই ভেরিয়েবলটাকে রেখেছি। আমি এটা কেটে ফেললাম। এখন দেখেন, এই যে প্রিন্ট ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই যে ইয়েলো কালার। ওকে, এই ফাংশনের ভিতরে আমি কি করেছি? আমি আবার ফাংশনকে ব্যবহার করেছি, যার নাম হচ্ছে টাইপ ফাংশন। যার নাম কি? টাইপ ফাংশন। তাহলে টাইপ এটা হচ্ছে ফাংশন। সো এই ফাংশনের ভিতরে আমি যেই ভেরিয়েবলের ভ্যালুটা আমি চেক করতে চাই যে আমার কোন টাইপের ভ্যালু এখানে আছে, ওই ভ্যালুটা আমি এখানে বলে দিব। বলে দিলে কি হচ্ছে? সে এখন আমার এটাকে প্রিন্টও করবে কিন্তু টাইপ চেক করে। এই দেখেন, আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি এটাকে রান করলাম। রান করার পরে এই দেখেন এখানে কি বলছে? ক্লাস
str মানে str মিন্স হচ্ছে স্ট্রিং, str মিন্স কি স্ট্রিং স্ট্রিং। তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে আমার এখানে এই যেই টাইপের ডেটাগুলো আছে এটা হচ্ছে আমার স্ট্রিং টাইপের ডেটা। এইভাবে এই টাইপ ফাংশনের মাধ্যমে আমরা টাইপ বা ধরন চেক করতে পারি। ওকে, আচ্ছা, তাহলে এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি এটা কমেন্ট করে ফেললাম। আচ্ছা আচ্ছা, কমেন্ট এখন না করে কমেন্ট আগে বুঝে আসি তারপর নাকি। আচ্ছা, তাহলে এই যে কোডগুলো লিখছি, তাহলে এই এতটুকু বুঝতে পেরেছি আমরা সবাই, এটা রেসপন্স করব জি Okay. স্যার জি ভাইয়া। তাই না? জি বুঝেছি। ইয়েস স্যার। আচ্ছা দেখি তো ক্লাসে মনে হয় নাকি ঘুমাচ্ছেন, আমি একটু দেখে আসি সবাইকে না, জি অনেকে জয়েন করে বসে আছেন। আফসোস, আমরা কেউ দেরি না করব, ঠিক আছে? যেহেতু আজকে 2 নাম্বার ক্লাস, এইজন্য অনেকে ছাড় দিয়েছি, এখন অনেকে অ্যাকসেপ্ট করিয়েছি, ঠিক আছে? নেক্সট ক্লাসে কিন্তু টাইমের পরে কিন্তু আর কাউকে অ্যাকসেপ্ট করা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই কি একমত? বলেন সবাই একমত কিনা? স্যার হ্যালো হ্যাঁ, সহমত। বুঝতে পারছি। হ্যালো জি ভাইয়া। যদি নেটওয়ার্কের প্রবলেমের কারণে যদি ক্লাস থেকে বের হয়ে যায় তখন কি হবে? ভাইয়া আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা, যার কারণে থাকলে বারবার বের হয়। কোনো একজনকে মডারেটর করে দিলে ভালো হতো। না ভাইয়া, আমরা করে দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আপনার যার নেট সমস্যা সে বের হয়ে যাবেন, আপনি পরে আবার ট্রাই করবেন। কিন্তু একবার যে আইডি থেকে অ্যাকসেপ্ট করা হবে, আপনি পরে আবার জয়েন করলে তখন আপনাকে আর অ্যাকসেপ্ট করতে হয় না, আপনি তখন অটোমেটিক আপনি এখানে লগইন হয়ে যায়, মানে অ্যাকসেপ্ট হয়ে যায়, ঠিক আছে? কিন্তু অ্যাকসেপ্ট তাদেরকে করতে হয় যারা নতুন, মানে যারা এই পর্যন্ত একবারও লগইন মানে জয়েন করে না ক্লাসে, তাদেরকে অ্যাকসেপ্ট করতে বলা হয়। ওকে, ভাইয়া আচ্ছা। নামাজের জন্য কি কোনো বিরতি আছে? ক্লাসের ভিতর বিরতি দেওয়া হবে না, কারণ ক্লাসের ভিতর বিরতি দিলে তাহলে আর কেউ জয়েন করবে না, পরে তখন এটা একটা মানে বাধা আসে। তো যে নামাজ পড়বেন সে ক্লাস থেকে লিভ নিয়ে সে নামাজটা পড়ে আবার ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? ওকে ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, আচ্ছা। আর ধন্যবাদ। যারা চাইবেন তারা আবার ক্লাসে পরে নামাজ পড়তে পারবেন, যারা মানে জামাতে না পড়বেন। ওকে, আচ্ছা। তো যেটা বলছিলাম, না 9টা শুরু হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, কারণ 9টা শুরু হলে আমাদের ক্লাস শেষ করতে করতে 11টা বেজে যাবে। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা এই যে আলোচনা করলাম স্ট্রিং সম্পর্কে এবং টাইপ ফাংশন সম্পর্কে, তাহলে এখন আসি পাইথনের ভিতরে একটি টপিকস আছে যার নাম হচ্ছে কমেন্টস। যার নাম কি বলেন? কমেন্ট। যার নাম হচ্ছে কমেন্টস। কমেন্টসটা কি? আচ্ছা, আমরা কমেন্টস বলতে বুঝি সাধারণত কোন জায়গায় মন্তব্য করা, মানে কমেন্ট, কোন জায়গায় কমেন্ট করা, ঠিক কি না? হ্যাঁ, আমরা মন্তব্য করা বুঝি সাধারণত, কিন্তু জি। প্রোগ্রামে এই কমেন্টের মাধ্যমে মন্তব্য করা হয়, আবার এক্সট্রা কিছু কাজও করা হয়। কিরকম কাজ করা হয়? আচ্ছা, কমেন্ট, এই কমেন্টের মাধ্যমে আসলে কি করা হয়? আমি এটাকে বলেছি কমেন্টের মাধ্যমে মূলত কি মন্তব্য করা যায় বা কমেন্টস করা যায়, আবার তাছাড়া অন্য কোনো কাজও করা যায় প্রোগ্রামের ভিতরে। ওকে, এখন প্রথমে আসি কমেন্ট কয় ভাবে করা যায়। কমেন্ট কয় ভাবে করা যায়? কমেন্ট দুই ভাবে করা যায়। কয় ভাবে করা যায়? কমেন্ট দুই ভাবে করা যায়। একটি হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটি হচ্ছে ডাবল লাইন কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্ট। একটি কি সিঙ্গেল লাইন কমেন্ট, আরেকটি হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। অর্থাৎ আমরা একটি লাইনকেও কমেন্ট করতে পারি অথবা আমরা মাল্টিপল লাইনকেও কমেন্ট করতে পারি। তো পাইথনে কমেন্ট করার সিস্টেম হচ্ছে, আপনি যেই লাইনকে, মনে করেন আমরা এখন উপরের একটি সিঙ্গেল লাইনকে আমরা কমেন্ট করব, এই লাইনটিকে কমেন্ট করার জন্য আমরা এই লাইনের শুরুতে হ্যাশ চিহ্ন ব্যবহার করব। কি চিহ্ন ব্যবহার করব? হ্যাশ সিম্বল বা হ্যাশ চিহ্নটাকে আমরা ব্যবহার করব। এই হ্যাশ চিহ্নটা ব্যবহার করার কারণে আমাদের এখন কি হচ্ছে, এটা কিন্তু দেখেন গ্রিন কালার হয়ে গেছে। যদি গ্রিন কালার হয়ে যায়, এখন যদি আমি এটাকে রান করি, রান করলে আমার এই উপরের এইটা আমার প্রোগ্রাম এক্সিকিউট করবে না। কি করবে না? এক্সিকিউট করবে না। আচ্ছা, আমি এটাকে একটু কেটে ফেলি, এটাকে হ্যাঁ কেটে ফেললে, আচ্ছা এটাকে আমি না কাটি এবং আমি এই টাইপ ফাংশনটা আমি এখান থেকে একটু রিমুভ করে দিলাম। ওকে, টাইপ ফাংশনটাকে। আচ্ছা, ভালো মতো খেয়াল করবেন, আমার এখানেই আমি এই লাইনটা কি করেছিলাম? কমেন্ট করেছিলাম। কমেন্ট করার কারণে এখন এটা কি, এই লাইন আমার কোডগুলো কিন্তু এখানে আছে, কিন্তু থাকলেও আমার এই কম্পাইলার সে কিন্তু এটাকে এক্সিকিউট করতে পারবে না। দেখেন আমি যখন এটাকে রান করব তখন একটা এরর আসবে। কারণ এরর আসবে কারণ হচ্ছে যে প্রিন্ট যে ভেরিয়েবল দিয়েছিলাম সেটা খুঁজে পাচ্ছে না। ওকে, আচ্ছা আমি এটাকে একটু সিম্বল মানে আগের মতো একটু লিখে ফেলি এখানে, প্রিন্ট তারপর ফার্স্ট ব্র্যাকেট, একটা সিঙ্গেল কোট দিলাম বা ডাবল কোটেশন দিলাম, লিখলাম এখানে ইজি কোডিং। ওকে, আমরা এটাকে প্রিন্ট করলে আমাদের এখানে ইজি কোডিং লেখাটা কি করেছে? প্রিন্ট করেছে। ওকে,
তো এই যে আমরা একটি লাইন যেখানে করেছিলাম, তো আমি এটাকে বলেছিলাম কমেন্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। তো আমরা এখন সিঙ্গেল লাইনকে আমরা কমেন্ট করব। এই সিঙ্গেল লাইনকে কমেন্ট করার জন্য আমরা কি করব, আমরা ওই লাইনের শুরুতে, লাইনের মাঝে না কিন্তু, লাইনের শুরুতে আমাকে হ্যাশ সিম্বলটা ব্যবহার করতে হবে। এই হ্যাশ চিহ্নটা ব্যবহার করলে তার কি হবে, আমার লাইনটি গ্রিন হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রান করি, আমি এটা ক্লোজ করে এটাকে আমি রান করতেছি, দেখেন আমার এখানে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় আছে। এখন কথা হচ্ছে আমার এখানে তো কোড আছে, কিন্তু তাহলে সে আমার এটা কেন এক্সিকিউট করলো না? কারণ আমার এখানে কোড থাকা সত্ত্বেও সেটাকে এক্সিকিউট করতে পারে নাই। না পারার কারণ হচ্ছে এটা কমেন্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা এটাকে কমেন্ট করে রেখেছি। যেই লেখাটুকু, যেই লাইনগুলোকে আপনি কমেন্ট করে রাখবেন বা যতটুকু অংশ আপনি কমেন্ট করে রাখবেন, ওই কমেন্ট কৃত অংশটুকু কম্পাইলার এক্সিকিউট করতে পারে না। কম্পাইলার কি করতে পারে না? এক্সিকিউট করতে পারে না। দেখেন আমার এখানে কোড কিন্তু আছে, তারপরও সে কিন্তু এটা কিন্তু এক্সিকিউট করতে পারছে না। ওকে, তাহলে আমরা এভাবে কি করতে পারি, এই হ্যাশ চিহ্ন ব্যবহার করে কমেন্ট করে ফেলতে পারি। আবার এটাকে কমেন্ট আউট কিভাবে করব আমরা, এই হ্যাশ চিহ্নটা যদি আমরা এখান থেকে কেটে ফেললে কিন্তু দেখেন আমার এটা কিন্তু কমেন্ট আউট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে কিন্তু এই যে ইজি করি এখানে কিন্তু এক্সিকিউট করেছে। সবাই বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি ভাইয়া, জি। জি ভাইয়া। ঠিক আছে, তো সকলে মিউট করে ফেলি। তো আমরা বুঝলাম যে কিভাবে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি। এখন কথা হচ্ছে আমার যদি এখানে মাল্টিপল লাইন থাকে বা মাল্টিপল কোডিং যদি আমার এখানে লেখা থাকে, আমি সবগুলোকে আমি কিভাবে আমি কমেন্ট করব? সবগুলোকে আমি কিভাবে কমেন্ট করব? সকলকে আমি একটু মিউট করে ফেলি, কেমন? মিউট অপশনটা কোথায়? মিউট দেখতে পাচ্ছি না এখন। সকলে একটু মিউট করে ফেলি, সকলে মিউট করে ফেলি, হ্যাঁ মিউট করে ফেলি সকলে। আচ্ছা, যাইতে হবে সেটিংস এর ভিতরে। আচ্ছা যাই হোক, তো সকলে মিউট করে ফেলি। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন আমার এখানে কি আছে, এখানে আমাদের মাল্টিপল লাইন এখানে আছে। আমি চাচ্ছি যে আমি মাল্টিপল লাইনকে আমি একসাথে কমেন্ট করব। আমরা তো একটু আগে দেখেছিলাম সিঙ্গেল লাইন কিভাবে কমেন্ট করতে হয়, কিন্তু আমরা এখন মাল্টিপল লাইন কমেন্ট করব। এই মাল্টিপল লাইনকে কমেন্ট করার জন্য আপনি যে কয় লাইন আপনি কমেন্ট করতে চান, সেই কয় লাইন আপনাকে মাউসের মাধ্যমে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, বা আপনাকে যে কোনো ভাবে আপনাকে এগুলো সিলেক্ট করতে হবে। এই যে মার্ক করলাম বা সিলেক্ট করলাম, এই মার্ক করার পর আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল চেপে ধরতে হবে কিবোর্ড থেকে। কি চেপে ধরতে হবে? কন্ট্রোল চেপে ধরতে হবে। কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশ ক্লিক করতে হবে। স্ল্যাশ, স্ল্যাশ চিনি আমরা, এই যে আমাদের মাঝে, অর্থাৎ যে জায়গায় আমাদের প্রশ্নবোধক চিহ্ন যে কিবোর্ডে আছে, প্রশ্নবোধক চিহ্ন, ওই কিবোর্ডে কি আছে? স্ল্যাশ আছে না? স্ল্যাশ আছে। তো আপনি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওই স্ল্যাশে ক্লিক করলে আপনার ওই কয়লাইন কি হয়ে যাবে, কমেন্ট হয়ে যাবে। এখন দেখেন আমি যদি এটাকে রান করি, তাহলে অনলি আমার উপরের লাইনটাই কিন্তু আমার এখানে এক্সিকিউট করতেছে, বাকি লাইনগুলো কিন্তু আমার এক্সিকিউট করতেছে না। এখন তাহলে আমি যেহেতু একসাথে এগুলো কমেন্ট করতে পারলাম, আরেকবার তাহলে বলবেন? আমি আমি যেহেতু একসাথে কমেন্ট করতে পারলাম, আমি এগুলোকে এখন একসাথে আবার কিভাবে কমেন্ট আউট করব? সেম ভাবে আপনি যেভাবে এগুলোকে কমেন্ট করেছেন, সেম ভাবে আবার এগুলো কি করবেন, কমেন্ট আউট করবেন। তাহলে আপনি এগুলোকে মার্ক করবেন, মার্ক করার পর আবার সেম ভাবে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে আপনি স্ল্যাশ কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করলে কি হয়ে যাবে, কমেন্ট আউট হয়ে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে কিবোর্ড থেকে শর্টকাট। ওকে, এখন কথা হচ্ছে যে তাহলে আমরা যদি মাল্টিপল লাইন যদি আমরা কিবোর্ড থেকে আমরা কমেন্ট করতে পারি, তাহলে সিঙ্গেল লাইনকে আমরা কমেন্ট করতে পারবো না? অফ কোর্স আপনি অবশ্যই পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, সেই লাইনটা আপনাকে মার্ক করতে হবে, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে ক্লিক করলে সেই লাইনটি কমেন্ট হয়ে যাবে। ওকে, আমরা যদি এটাকে রান করি, রান করলে নিচের চারটা আমাদের এখানে এক্সিকিউট করেছে, উপর চারটা কিন্তু আমার এখানে, উপরটা কিন্তু আমার এখানে এক্সিকিউট করে নাই। ওকে, সেম ভাবে আপনি আবার এটাকে মার্ক করে কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করবেন, কমেন্ট আউট হয়ে যাবে। ভিএস কোডে মানে ভিজুয়াল কোড স্টুডিওতে যেটাতে আমরা এই কোডগুলো লিখতেছি, যে সফটওয়্যারের ভিতরে এটার একটা ফিচারস আছে, সেটা হচ্ছে আপনাকে ওই যে আপনি যদি সিঙ্গেল লাইন যদি আপনি কমেন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ মার্ক করতে হবে না। আপনি ওই লাইনের যে কোনো জায়গায় যদি আপনি মাউসের কার্সর রাখেন, সেক্ষেত্রে মাউসের কার্সর রেখে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে ক্লিক করবেন, সেই লাইনটি কমেন্ট হয়ে যাবে। কি অনেক সুন্দর না? হ্যাঁ, আমাকে সম্পূর্ণ লাইনটা মার্ক করতে হচ্ছে, হ্যাঁ সম্পূর্ণ লাইনটা কি করতে হচ্ছে না, মার্ক করতে হচ্ছে না। আমি শুধুমাত্র মাউসের কার্সর রাখলে, তারপর কন্ট্রোল স্ল্যাশে ক্লিক করলে, কি বলছে লাইভ ক্লাসের টাইম,
আমি রেকর্ড করে নিচ্ছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো আমরা এখানে যে কোনো জায়গাতে কার্সর রাখলে তারপর এখানে কন্ট্রোল চেপে ধরে স্ল্যাশে ক্লিক করব, আবার কমেন্ট আউট হয়ে যাবে। সবাই কি এতটুকু বুঝতে পেরেছি কমেন্ট সম্পর্কে? বলেন। জি স্যার Yes, sir. কন্ট্রোল স্ল্যাশে আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। স্যার কমেন্টের সুবিধাটা কি? এই যে কমেন্টের সুবিধা, আপনি এখান থেকে বুঝতে পারতেছেন, মনে করেন যে আপনি কিছু কোড লিখছেন কিন্তু সেই কোডগুলোকে আপনি আপাতত এক্সিকিউট করতে চাচ্ছেন না, আবার সেই কোডগুলোকে আপনি এখান থেকে ডিলিটও করতে চাচ্ছেন না। তো সেক্ষেত্রে কি আপনি সেটা কমেন্ট করে রাখতে পারেন, তো তাহলে আপনার প্রোগ্রাম কি করবে না, ওই 2 লাইন আপনার এখানে এক্সিকিউট করবে না। বুঝতে পেরেছেন? বড় সুবিধা হচ্ছে এটা। ওকে, হ্যাঁ। আর এখন তারপরে যে সুবিধাটা আছে সেটা আমরা একটু পরে সেটা আমরা কাজের মাধ্যমে দেখব। ওকে, আচ্ছা। তাহলে এখন যেহেতু আমার এই সম্পর্কে কমেন্ট সম্পর্কে আলোচনা হয়ে গেছে, সো আমি এটাকে কমেন্ট করে রাখছি। তারপর আলোচনা করব ইনডেন্টেশন। কি সম্পর্কে বলেন? আমি একটু দেখে আসি তো। আচ্ছা, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা ম্যাক্সিমাম যাদের পক্ষে সম্ভব, মেয়েরা বাদে, আমাদের এখানে যারা ফিমেল যারা আছেন, যারা আপুরা আছেন, আপনারা বাদে ছেলেরা সকলে একটু ক্যামেরা অন করে রাখবেন। অন্যথায় দেখা যাচ্ছে আপনি ক্লাসে জয়েন করে ক্যামেরা অফ করে আপনি অন্য মনস্ক থাকেন। কি থাকেন? অন্য মনস্ক থাকতেছেন। আর অন্য মনস্ক হওয়াটাই স্বাভাবিক। ক্যামেরা অফ থাকলে আপনি অন্য মনস্ক হবেন, এটা স্বাভাবিক। আর আপনার ক্যামেরা যদি অন থাকে সেক্ষেত্রে আপনি অন্য মনস্ক হইতে আপনার নিজের ভিতরে একটু লজ্জা লাগবে। কি লাগবে? বলেন, কি লাগবে? লজ্জা লাগবে। এবং আপনার যদি লজ্জা লাগে তাহলে আপনার ক্লাসে একটু মনোযোগ থাকবে নাকি আপনি অন্যত্র একটু কাজগুলো কম করবেন। হ্যাঁ, যেহেতু আপনি ক্লাসটা করছেন, আমি সকলের প্রতি অনুরোধ করব সকলে একটু ক্লাসে মনোযোগী হব। মনোযোগী হতে পারলে ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন যারা শেখার জন্য আসছেন। ওকে, আচ্ছা ভাইয়া একটু কথা আছে। বলেন। বিষয় হচ্ছে যে আমার ল্যাপটপের ক্যামেরা আমি ডিভাইসটাই অফ করে রাখছি আগে থেকেই, ঠিক আছে? তো সেই জন্য আমি তো এটা অন করতে পারবো না এখন। আচ্ছা, বাকিরা অন করতে পারেন, আপনি না পারলেন, বাকিরা তো অন Thank করতে you. পারবেন। আমি ঠিক আছে? অ্যাক্টিভ আছি, সমস্যা নাই। জি, ওকে, ঠিক আছে। তো আগামী ক্লাস থেকে, এই ক্লাসের দরকার নেই, আগামী ক্লাস থেকে আপনারা সকলে একটু ক্যামেরা অন করে রাখবেন, কারণ অনেকেই ফোন থেকে জয়েন করেছেন, অনেকে ডিভাইস থেকে মানে ল্যাপটপ বা কম্পিউটার থেকে জয়েন করেছেন। সকলে একটু ক্যামেরা অন করে রাখবেন। আপনার ক্যামেরা গোলা হোক, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আপনার চেহারা কেউ দেখবে না, কিন্তু আপনি কি করছেন সেটা কিন্তু সবাই দেখতে পারবে, নাকি? আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমরা কমেন্ট সম্পর্কে জানলাম, এখন আমরা জানবো, আচ্ছা কে বলতে পারবেন আমি একটু কি বলেছি, কে বলতে পারবেন? ইনটেন্ডেশন। ইনডেন্টেশন। কি বলেছি? ইনডেন্টেশন। 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 এই ইনডেন্টেশনটা হচ্ছে একটা এরর। এটা কিসের নাম? একটি এররের নাম। একটি এররের নাম। আচ্ছা, এটা আসলে কখন হয়ে থাকে এই এররটা? এটা সিম্পল একটি এরর, ওকে? একটি সিম্পল এরর। এই এররটা অনেক সময় হয়ে থাকে কিন্তু আসলে আমরা বুঝতে পারি না। কিন্তু ছোটখাটো এরর কিন্তু অনেক সময় অনেক পোহাতে হয়, রাইট? হ্যাঁ, আচ্ছা। দেখেন, আমি যদি একটি লাইন এখানে লিখি, আমি লিখলাম প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, তারপর এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, আমি এখানে নাম লিখলাম হাফিজুল ইসলাম। কি লিখলাম? হাফিজুল ইসলাম নাম লিখলাম। আমি যদি এখন এটাকে রান করি তখন আমার এখানে হাফিজুল ইসলাম এক্সিকিউট করেছে। ওকে, আমি যদি এখন এটাকে কপি করে ফেলি, এখানে কপি করার পর দেখেন আমার এখানে দুটো লাইন হয়ে গেছে। আমি যদি এখন এটাকে রান করি, রান করলে আমাদের এখানে দুটি লাইন কি করেছে? এক্সিকিউট করেছে। কিন্তু যদি এই যে নিচের লাইনে যদি কোনোভাবে একটা স্পেস পড়ে, কি পড়ে? একটি স্পেস পড়ে, তখন দেখেন আমার এখানে কিন্তু একটি এরর আসছে। কিন্তু আমি যখন এটাকে রান করতে যাইবো তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কি বলেছে? ইনডেন্টেশন এরর। কি বলেছে? বলেন, আমি জুম করে দেখাই দিচ্ছি। ইনডেন্টেশন এরর। এই যে আমি জুম ইনডেন্টেশন এরর। ওকে, হ্যাঁ সবাই বলেন, সবাই বলেন, সবাই একটু আনমিউট করে আমরা সবাই কথা বলি, সবাই আনমিউট করেন। ইনডেন্টেশন আনএক্সপেক্টেড ইনডেন্টেশন। সবাই কথা বলি না, সবাই আনমিউট করি নাই। যারা না করেছি সবাই আমরা আনমিউট করে কথা বলি, আর যারা বলেছেন তারা মিউট করে ফেলুন। অনেকে আছেন কথা বলছেন না এখনো, এগুলো হবে নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে ওকে, তারপর এখন অনেকে আনমিউট ইনডেন্টেশন এরর।
ইন্ডেন্টেশন এরর এখন বেশি হয়ে গেছে। ঠিক আছে আমরা সকলে মিউট করে কিন্তু অনেকে আছে ঘুমাচ্ছি আমরা ওকে যে ঠিক আছে আমরা সব থ্যাংক ইউ। ওকে সকলে মিউট করে ফেলি হ্যাঁ মিউট করেছি আমরা কি মিউট করেছি ওকে ঠিক আছে আমরা সকলে মিউট করে ফেলি স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে না জি ভাই স্ক্রিন শেয়ার আছে না বন্ধ হয়ে গেছে না ভাই না বন্ধ হয়ে গেছে ঠিক আছে তাহলে আমি দিয়ে না ওকে তো আমরা এই যে একটা এররের সম্মুখীন যে হয়েছি এই এররটা কি নাম হচ্ছে ইনডেন্টেশন এরর আচ্ছা এরর কি এরর হচ্ছে ভুল এরর কি ভুল তাহলে এটা হচ্ছে একটা ইনডেন্টেশন ভুল এই ভুলটা কখন আসছে আমরা সেকেন্ড লাইনে যখন আমরা স্পেস দিয়েছি তখন কিন্তু আমাদের এখানে একটা এরর আসছে সেই এররের নাম হচ্ছে ইনডেন্টেশন এরর আচ্ছা তো দেখেন তাহলে আমার এখানে এররটা কেন আসলো এররটা আসছে এই জন্যই যে আমার এখানে ফাঁকা তৈরি হয়েছে কি তৈরি হয়েছে ফাঁকা তৈরি হয়েছে কিন্তু এই লাইনের শর্ত হচ্ছে যে এই লাইনের এখানে কোনো প্রকার ফাঁকা হতে পারবে না কোনো প্রকার কি হতে পারবে না ফাঁকা হতে পারবে না এখানে যদি ফাঁকা দাও তাহলে তুমি এরর খাবা তুমি কি খাবা বলেন কি খাবা তুমি এরর খাবা নাকি আচ্ছা মানে ভুল খাবা আচ্ছা খাওয়া খেয়ে দরকার নাই তোমার এখানে একটা ভুল আসবে বা একটা এরর আসবে তাহলে আমাদের কি করতে হবে এই লাইনটির শুরু হওয়ার কথা ছিল একদম শুরু থেকে এই যে আমরা যেখানে ফাঁকা দেখতে পাচ্ছি আমি জুম করে দেখাই দিচ্ছি আমি যখন জুম করতেছি জুমটা কিন্তু আপনারা এখন ক্লাসে দেখতে পারবেন না যখন আপনারা লাইভ ভিডিও সরি রেকর্ড ভিডিও যখন দেখবেন তখন এখানে জুম দেখতে পারবেন ঠিক আছে মানে আমি যেটা দ্বারা রেকর্ড করছি এটার বৈশিষ্ট্য হচ্ছে এরকমের আর কি আচ্ছা ভাইয়া এমনিতেই দেখা যাচ্ছে এটা ওকে ঠিক আছে তো এই যে এখানে যেটা ফাঁকা যে আছে এই ফাঁকা এখানে ফাঁকা থেকে শুরু হবে না মানে এইটা কিছু দূর এগিয়ে তারপর লাইনটি শুরু হবে না এই লাইনটি শুরু হওয়ার কথা ছিল একদম শুরু থেকে একদম যদি শুরু থেকে সে শুরু হয় তাহলে কিন্তু আর এখানে কোনো এরর আসবে না যদি এখানে কোনো ফাঁকা তৈরি হয় তখন কিন্তু এখানে একটা এরর আসবে ওকে আমি যদি ফাঁকাটা যদি এখান থেকে কেটে ফেলি তারপর যদি এটাকে রান করি তখন দেখবেন আমার দুইটা লাইন কিন্তু এখানে এক্সিকিউট করেছে ওকে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া বুঝবো কিভাবে যে কোন জায়গায় আমরা ফাঁকা দিব আর কোন জায়গায় ফাঁকা দিব না মানে কোন জায়গায় স্পেস দিব কোন জায়গায় স্পেস দিব না আমরা এটা বুঝবো কিভাবে এটা দেখবেন আপনি যখন কোড করবেন কোড করতে করতে তখন আপনার মাথার ভিতরে এমনি চলে আসবে আমার কোন জায়গায় স্পেস হবে কোন জায়গায় স্পেস হবে না তারপর আমি কিছুটা एग्जांपल দিয়ে দিচ্ছি ওকে তো আমরা দেখতে পারলাম এই যে প্রিন্ট আমি যে দুইটা স্টেটমেন্ট এখানে লিখলাম এই স্টেটমেন্ট গুলো আমার একদম শুরু থেকে শুরু হতে হবে এটার শুরুতে কোনো প্রকার ফাঁকা হওয়া যাবে না আচ্ছা তাহলে আমি এই দুইটাকে একটু কমেন্ট করে রাখলাম কমেন্ট করে কেন রাখলাম আমি এখন নেক্সটে এই দুটো লাইনকে আমি এক্সিকিউট করতে চাচ্ছি না নাম্বার 2 হচ্ছে এই যে ইনডেন্টেশন এররটা আবার এভাবে এরর হতে পারে আমরা একটু আগে দেখলাম এখানে ফাঁকা দিলে আমাদের সেই এররটি আসতেছে আবার এই জায়গায় দেখবেন আপনার সেখানে স্পেস না দিলে আপনার এরর আসবে ঠিক আছে সেটা কিভাবে হতে পারে আপনার এভাবে হতে পারে ইফ যদি আমরা একটা কন্ডিশন চালাচ্ছি এখানে ইফ যদি কি হয় 10 লেস দ্যান বা সরি গ্রেটার দ্যান 10 গ্রেটার দ্যান কি 5 হয় তাহলে কোলন তারপর আমি এখানে একটা প্রিন্ট ফাংশন দিয়ে দিচ্ছি প্রিন্ট ফাংশন দিয়ে আমি এখানে একটা স্ট্রিং পাস করতেছি আমি এখানে বলতে পারি 10 is a big number 10 is a কি big number আচ্ছা আমি একটা কথা বললাম এখানে কি কথা বলেছি এটা ভালোমতো বুঝবো এই if else এর এই if এর এই কন্ডিশন আপনার আপাতত বোঝার দরকার নাই কিন্তু আমি যে কথাটা বলবো সেই কথাটা আগে বুঝবেন কারণ এটা নিয়ে আমি পরবর্তীতে আমি ডিটেইল আলোচনা করব এই if সম্পর্কে ঠিক আছে ওকে তো এই যে এখানে দেখেন কি বলা হয়েছে কন্ডিশনটা আমরা তো সবাই এখানে শিক্ষিত আর সবাই আমরা এখানে মানে মোটামুটি সিনিয়র পারসন ওকে ম্যাক্সিমাম কিন্তু সিনিয়র পারসন এখানে মনে হয় না যেন 8 9 10 এর নিচে কেউ আছেন সকলে 8 9 10 এর উপরে আছেন হ্যাঁ মানে স্টাডিতে আর কি তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে 5 এখানে যে কথাটা বলা হয়েছে যে 10 5 এর থেকে বড় 10 5 এর থেকে বড় তার ভয়েস শোনা যায় না আচ্ছা ভাই আপনার মাইক্রোফোন যে 5 এর থেকে কি 10 বড় অথবা 10 কি 5 এর থেকে বড় এই দুইটা কথা কিন্তু আমরা বলতে পারি এখানে যে 5 এর থেকে 10 বড় অথবা 10 এর থেকে 5 মানে 10 5 এর থেকে বড় আমরা এই কথা বলতে পারি না এটার মাধ্যমে বলেন এই যে এখানে যে লজিকটা দেওয়া হয়েছে
বলতে পারি কিনা এই কথাটা? জি ভাইয়া। এখানে 5 এর থেকে 10 কে বড় বোঝানো হয়েছে নাকি? কি বোঝানো হয়েছে এখানে? 5 এর থেকে 10 কে বড় বোঝানো হয়েছে। ওকে, তো এই যে মিট হয়ে গেছে কিনা আবার? না, ঠিক আছে। এখানে 5 এর থেকে 10 কে বড় বোঝানো হয়েছে। যদি ইফ মানে যদি 5 এর থেকে 10 যদি বড় হয় তাহলে তুমি কি করবা? তাহলে এটা ট্রু হবে। এটা কি হবে? মানে ঘটনা সত্য। ঘটনা কি? সত্য যে 5 এর থেকে 10 বড়। কারণ আমি এখানে যে লজিকটা দিয়েছি যে 10 গ্রেটার দ্যান 5, তাহলে 5 এর থেকে 10 বড় অথবা 10 কি 5 এর থেকে বড়? যদি বড় হয় তাহলে তুমি এই ব্লকের ভিতর ঢুকবা, ঢুকার পর তুমি প্রিন্ট করবা 10 is a big number, 10 is a কি বিগ নাম্বার। আচ্ছা, তাহলে দেখেন আমি এটাকে রান করলাম, রান করার পর আমার এখানে লেখা আসছে 10 is a big number। যদি আমরা এটাকে 5 এর থেকে ছোট করে দেই, আচ্ছা বলেন তো এখন এই কন্ডিশনটা সত্য কিনা বা ট্রু কিনা? 5 এর থেকে 4 বড়? ফলস 5 এর থেকে 4 কিন্তু বড় না। 5 কিন্তু 5 এর থেকে কিন্তু 4 ছোট। তাহলে যদি ছোট হয় তখন এটা কিন্তু ফলস হয়ে গেছে। ফলস হয়ে গেলে আমার এই ব্লক কিন্তু আর কাজ করবে না। তখন দেখবেন আমার এখানে সে কোনো কিছু এখন এক্সিকিউট করছে না। সে কি করতেছে না? এখানে কোনো কিছু এখন এক্সিকিউট করছে না। তাহলে আমার এই কন্ডিশনটা কি ট্রু অথবা ফলস হতে হবে। আচ্ছা, এখন আমি এই কন্ডিশনটা আমি যার জন্য লিখেছি বা এই কোডটা আমি যার জন্য লিখেছি সেটা হচ্ছে, দেখেন আমার এখানে কিন্তু কিছুটা ফাঁকা আছে। কি আছে আমার এখানে? বলেন, কি আছে আমার এখানে? ফাঁকা আছে। এখানে ফাঁকা আছে। এখন আমি এই নেম জায়গায় স্পেস আছে তো। ফাঁকাটুকু স্পেস আছে, এই স্পেসটা আমি এখান থেকে কেটে ফেললাম। কি করলাম? স্পেসটা আমি এখান থেকে কেটে ফেললাম। এখন দেখেন আমি যদি এখন এটাকে রান করি তখন আমার কি আবার সেই সেম এরর আসছে না এখানে? আসছে? জি, error চলে আসছে। কারণ কি আমরা উপরে দেখেছিলাম যে ফাঁকা দিলে স্পেস আসতেছে, আর এখানে দেখতেছি ফাঁকা না দিলে আবার কি সেই এরর আসতেছে। কাহিনীটা কি? এখানে কাহিনী হচ্ছে এই যে উপরে আপনি যেই আমরা এটাকে যদি একটু কমেন্ট আউট করি, দেখেন আমার এটা একটা স্টেটমেন্ট আর এটা একটা স্টেটমেন্ট। ওকে, তো প্রত্যেকটা স্টেটমেন্ট শুরু হয় তার একদম শুরু থেকেই, মানে লাইনের শুরু থেকেই শুরু হয়, ঠিক আছে? কিন্তু এই জায়গাতে আমি একটা কন্ডিশন চালিয়েছি। কি চালিয়েছি? একটা কন্ডিশন চালিয়েছি। এই কন্ডিশনটা আপাতত আপনাদেরকে বোঝার দরকার নেই, কারণ আমি এটা নিয়ে ইন ডিটেইল আলোচনা করব নেক্সট ক্লাসে। ঠিক আছে, নেক্সট টাইম এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কিন্তু এখন এতটুকু বুঝি আমি এটা এখানে কন্ডিশন চালিয়েছি বা একটা শর্ত সাপেক্ষে আমি একটা কোড এখানে লিখেছি। লেখার পর আমার এখানে ট্রু অথবা ফলস এর একটা ব্যাপার স্যাপার আছে। ট্রু অথবা ফলস এর কি আছে? একটা ব্যাপার স্যাপার আছে। এই ব্যাপার স্যাপার যদি থাকলো তাহলে এই একটা ব্লক তৈরি হয়েছে। এই ব্লকের ভিতরে একটি স্টেটমেন্ট দরকার। মানে এই ইফ ব্লক বা এই যে ইফ স্টেটমেন্ট সে চায় যে ভাই তুমি যে আমাকে লিখছো, তুমি আমাকে একটা খাবার দাও। কি দাও? আমাকে তুমি একটু খাবার দাও। তুমি যদি আমাকে খাবার না দাও তাহলে তুমি কিন্তু আমাকে নিয়ে ব্যবহার করতে পারবা না। আমাকে ব্যবহার করতে হলে কি করতে হবে? আমাকে খাবার দিতে হবে। সে খাবারটা কি? এই ব্লকের ভিতরে একটি স্টেটমেন্ট দিতে হবে। কি দিতে হবে? একটি স্টেটমেন্ট দিতে হবে। আচ্ছা, সিম্পল আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে ভিতরে বাইরে বুঝবো কিভাবে? এই যে দেখেন আমাদের এখানে এই যে ভিএস কোডে আমাদের এখানে কিছু মেনু আছে না? বলেন, কিছু মেনু আছে? কিছু মেনু আছে। আমি যদি ফাইলে ক্লিক করি, কিসে ক্লিক করলাম? ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর এখন দেখেন এই ফাইলের ভিতরে যেই মেনুগুলো আছে, কার ভিতরে? বুঝতে হবে কিন্তু ফাইলের ভিতরে। কোথায়? ফাইলের ভিতরে আমার যে মেনুগুলো আছে, দেখেন এই যে মেনুগুলো আছে কার ভিতরে? রেসপন্স করতে হবে। ফাইলের ভিতরে আছে। তাহলে দেখেন এই ফাইল মেনু থেকে এই ফাইল বরাবর কি মেনুগুলো, নাকি ফাইল থেকে একটু ভিতর দিয়ে কিন্তু নিচে? নিচে কিন্তু ভিতরের দিকে। কোথায় আছে? একটু নিচে কিন্তু ভিতরের দিকে আছে। তো এখন এই নিচে একটু ভিতরের দিকে দেওয়ার কারণে আমরা বুঝতে পারতেছি এই অপশন গুলো হচ্ছে ফাইলের আন্ডারে। কার আন্ডারে? ফাইলের আন্ডারে। আবার দেখেন এই যে ফাইলের ওপেন আন্ডারে। রিসেন্ট, এখানে ক্লিক করলে আবার এখানে কিছু অপশন মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু অপশন চালু হয়েছে বা শো করেছে। তাহলে এই অপশনগুলো কার আন্ডারে? ওপেন রিসেন্টের আন্ডারে, রাইট? তাহলে একটু ভালো মতো এখন খেয়াল করব। দেখেন এগুলো কোথায় আছে? এগুলো কি এই লাইন বরাবর আছে নাকি এই লাইনের থেকে একটু দূরে আছে নিচের দিকে? এই লাইনের থেকে একটু দূরে। সিম্পল, একদম এইভাবেই আমার এই ব্লকের ভিতরে তার একটা খাবার দরকার, তার একটা সাব একটা স্টেটমেন্ট দরকার। তাহলে এখন তার ভিতরে যদি লিখতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটু ফাঁকা দিয়ে তার মানে এই পাশে নিয়ে আসতে হবে। ঠিক কিনা? ঠিক না কথাটা? বুঝি জি নাই? স্যার। যদি আমাদের এই ইফ ব্লকের ভিতরে যদি আমাদেরকে ঢুকাইতে হয় এর ভিতরে থাকতে হবে, তাহলে ভিতরে আমরা এখন বুঝবো কিভাবে? তাহলে আমরা ফাঁকা দিয়ে এই লাইন বরাবর না লিখে তার থেকে একটু দূরে তার নিচে আমরা তাকে লিখবো। তাহলে হবে কি সে ইফ ব্লকের ভিতরে আছে।
কোথায় আছে? এই ব্লকের ভিতরে আছে। এখন কথা হচ্ছে আমরা কি এখানে স্পেস স্পেস হবে দিব? নাকি ট্যাব হবে? বলতেছি আমরা কি এখানে স্পেস দিব নাকি ট্যাব দিব? আপনি এখানে স্পেস দিলেও হবে, আপনি এখানে ট্যাব দিলেও কাজ করবে, কিন্তু শর্ত হচ্ছে এই ব্লকের ভিতরে আপনাকে রাখতে হবে। কি করতে হবে? ব্লকের ভিতরে রাখতে হবে। কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে একটি ট্যাব দেওয়া। কি দেওয়া? ট্যাব দেওয়া। তাহলে একটু সুন্দর মতো দেখা যায় এবং এটা সুন্দর মতো কাজ করতে পারে। ঠিক আছে? তার ট্যাবে কয়টা স্পেস কাজ করে? কয়টা স্পেসের সমান একটা ট্যাব? 4টা। গুড। থ্যাংক ইউ। তো 4টা স্পেসের সমান হচ্ছে একটি ট্যাব। এই দেখেন আমি যখন এটাকে মার্ক করেছি, মার্ক করার পর আমরা এখানে কিন্তু 4টা পয়েন্ট দেখতে পাচ্ছি বা 4টা ডট দেখতে পাচ্ছি। 4টা স্পেসের মাধ্যমে একটি ট্যাবের জায়গা নেয়। 4টা স্পেসে কি করে? একটি ট্যাবের জায়গা নেয়। ঠিক আছে? তো দেখেন আমরা উপরে দেখেছিলাম যে এখন এখানে স্পেস দিলে কিন্তু এরর দেখাচ্ছে, আর এখানে স্পেস না দিলে এরর দেখাচ্ছে। তাহলে কি বুঝতে পেরেছি কোথায় স্পেস হবে কোথায় স্পেস হবে না? জি ভাইয়া। আর যদি যদি কোনো কারণে কোনো ভুলেও যদি আমার এমন একটা এরর দেখায়, তো তাহলে কি আমরা খুব ইজিলি বুঝতে পারবো না যে আমার এই এররটি কেন আসছে? জি ভাইয়া। বুঝতে পারবো? তাহলে আমাকে বুঝতে হবে যে হয়তোবা আমার এমন কোন জায়গা আছে যে জায়গাতে আমার স্পেস দেওয়া উচিত না, কিন্তু সেই জায়গায় স্পেস পড়েছে, অথবা আমার যে জায়গায় স্পেস দেওয়া দরকার সে জায়গায় আমার স্পেস হয় নাই। ঠিক কিনা কথা? এই দুইটার যে কোনো একটা আপনার সমস্যা হবে। তখন এখন আপনি সেটা খুঁজে পাবেন কিভাবে? দেখেন পাইথন সে কিন্তু আমাকে বলে দিচ্ছে কোন ফাইলে, মানে কোন ফাইলে কত নাম্বার লাইন কোন জায়গাতে। দেখছেন? হ্যাঁ? এবং কি এরর আসছে। তো এরর খুঁজে পাওয়া কি অনেক সহজ না? সহজ? জি ভাইয়া। অনেক সহজ। দেখেন আমার Yes, এর sir. আগে আমার এখানে এরর ছিল ভাইয়া। 11 নাম্বার লাইনে, ক্লাস 2 নাম্বার ফাইল 11 নাম্বার লাইন এবং প্রিন্ট, এই যে এই জায়গাতে আমার একটা এরর আছে। তখন আপনি কিন্তু খুব ইজিলি আপনার এররটা কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। ভাইয়া এই পাইথন ইনটেন্ট করার জন্য কি কোনো এক্সটেনশন আছে বুঝি ভিএস নাই, কোডের? বুঝি নাই। এই কোডগুলোকে ইনটেন্ট করার জন্য কোনো কি এক্সটেনশন আছে ভিএস কোডের? তা আমি শিওর বলতে পারছি না। কারণ জাভাতে ভাইয়া ওই দেখা যাচ্ছে যে আইডিই তে মানে হুম, নেট এই যে ইক্লিপসে দেখা যাচ্ছে যে যদি আমরা ইনটেন্ট করি তো ইনটেন্ট করে দেওয়া যায় এরকম ভাবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ভিএস কোডও ইন্টেন্ট করা যায়। কি করা যায়? ইন্টেন্ট করা যায়। কিন্তু সেটা হচ্ছে যে আপনার প্রপার কাজ করে সিএসএস এ। কোথায় কাজ করে? সিএসএস এ কাজ করে। কিন্তু সিএসএস এচটিএমএল এ কাজ করে। কিন্তু এই পাইথনে সে কাজটা করতে গেলে তখন অনেক এরর আসার সম্ভাবনা অনেক বেশি। এরর আসার সম্ভাবনা কি? অনেক বেশি। ও আচ্ছা, আচ্ছা হ্যাঁ। ঝামেলা। তো জি ঝামেলা একটা। আচ্ছা, তাহলে আমরা আমরা জানতে পারলাম যে ইনডেন্টেশন এররটা আসলে কি রকমের। বুঝতে পেরেছি না? বুঝতে পেরেছি? ওকে। জি ভাইয়া। তো তাহলে আচ্ছা একজন বলবেন, আমি তাকে জিজ্ঞাসা করব। সকলে মিউট করে ফেলি। আফসান হুসাইন, আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আফসান হুসাইন ভাই, রেসপন্স করবো একটু। জি ওকে ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই একটু বলেন তো আমরা শুরু থেকে আজকে কি কি আমরা শিখেছি? এই যে এখানেই আছে, আমরা এগুলো দেখে দেখে বলি। একটু বলেন তো ভাইয়া আমরা শুরু থেকে কি কি শিখেছি? না আমি ভাই জয়েন দিছি যখন প্রিন্টের কাজ দেখাচ্ছিলেন, প্রিন্টের আচ্ছা, গ্যাপের কাজ দেখাচ্ছিলেন, ওকে তখন ওকে আমি বুঝতে জয়েন পেরেছি। দিছিলাম। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওটা থেকে ওকে ঠিক দেখতেছি আছে। আমি। তো নেক্সট একটু তাড়াতাড়ি জয়েন করবেন, কেমন? জি জি, ওকে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। রাশিদুল থ্যাংক হাসান ইউ। ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? রাশিদুল হাসান ভাই। জি ভাই শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো ভাইয়া আপনি কি শুরুতে জয়েন করেছিলেন নাকি মাঝে জি জয়েন জি জি করেছেন? জি জি। ওকে ঠিক আছে। তো ভাই একটু বলতে পারবেন আমরা আজকে কি কি শিখেছি বা কি কি নিয়ে আলোচনা করা হয়েছে? কমেন্ট আউট শিখেছি জি। এবং মাল্টিপল কমেন্ট, সিঙ্গেল কমেন্ট আউট, মাল্টিপল কমেন্ট আউট ওটা শিখেছি আমরা। এই যে ওকে ক্লিক করে তারপরে হ্যাশ স্ল্যাশ দিয়ে মাল্টিপল কমেন্ট আউট এটা জি দেখেছি। তারপর ইন্ডেন্টেশন দেখেছি। ওকে। তারপর যে ইন্ডেন্টেশনে ট্যাবে যেমন 4টা স্পেস মানে গ্যাপ হয় হুম, সেটা আর কি, জি ওটা বুঝতে পেরেছি। দেখেছি। তারপরে আমরা স্ট্রিং সম্পর্কে জেনেছি জি নাকি? স্ট্রিং সম্বন্ধে স্ট্রিং জেনেছি। জি সম্পর্কে জেনেছি। তারপর আমরা একটি ফাংশন, নতুন একটি ফাংশন নাম জেনেছি। সেই ফাংশন নাম কি এটা বলে দিন টাইপ ভাইয়া। টাইপ ফাংশন। রাইট, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইয়াকে। হ্যাঁ, আমরা থ্যাংক টাইপ ইউ। একটি ফাংশন নাম শিখেছি, তাই না? হ্যাঁ? আচ্ছা, আমি কি আরো কাউকে জিজ্ঞাসা করব নাকি অনেকে ঘুমাইতেছি? আচ্ছা আমি একটু জি ভাইয়া জিজ্ঞেস নিচ করুন। থেকে একটু জিজ্ঞাসা করে আসি না। এমডি মেহেদী ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ভাইয়া? এমডি মেহেদী ভাই। জি শুনতে পাচ্ছি। আহ, মেহেদী হাসান ভাই, আমি বলেছি এমডি মেহেদী। ওকে ভাই, থ্যাংক ইউ আপনাকে। এমডি মেহেদী শুনতে পাচ্ছেন কিনা? এমডি মেহেদী, এই যে আমার মাউস আমি যেখানে লাগাচ্ছি। এমডি মেহেদী ভাই। জি শুনতে পাচ্ছি।
না, জি জি আমি আপনাকে শুনতে পাচ্ছি মেহেদি হাসান ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আমি আপনাকে বলছি না। এমনি মেহেদি একজন নাম আছে, আমি তাকে বলছি। আচ্ছা ভাই মনে হয় ঘুমাচ্ছেন, ঠিক আছে, যে সারা দিবে না তা আমরা বুঝবো সে ঘুমাচ্ছে নাকি, হ্যাঁ সে ঘুমাইতেছে। আচ্ছা এমডি পলাশ ভাই শুনতে পাচ্ছেন কিনা? এমডি পলাশ ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম আসসালাম রুহুল আমিন ভাই। ভাই ওই যে পলাশ, ভাই পলাশ নামের আইডিটা ভাই আমার ভাই, আমি ওই যে 2টা ডিভাইস থেকে আচ্ছা ঢুকেছি তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি তো তাহলে আপনাকে এই কি বলে রেসপন্স করার জন্য থ্যাংক ইউ। তো আপনাকে শুরুতেই জয়েন করেছিলেন? জি ভাইয়া শুরুতেই। ওকে তো ভাই একটু বলেন তো আমরা কি কি শিখেছি আজকে, একটু মুখস্থ বলি এখন। উম, ভাইয়া আমি হচ্ছে প্রিন্ট তো গত ক্লাসে শিখছিলাম। জি এই ক্লাসে শিখছি ভাইয়া ওই যে কমেন্টস করা। আর 2টা উপায়ে আমরা কমেন্টস করতে পারি, ওকে সিঙ্গেল লাইন এবং ডাবল লাইন বা একাধিক লাইন, আরো বেশি লাইন কমেন্টস করা যায়। সিঙ্গেল লাইন তো আমরা হ্যাশ দিয়ে করতে পারি, জি আর ডাবল লাইন বা তারও বেশি লাইন হলে আমরা সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ চাপলে পরে আমাদের ডাবল লাইন বা তারও অধিক লাইন কমেন্টস হয়ে যাবে। জি তারপর আমরা টাইপ ফাংশনটা শিখছি, ওকে আমরা শিখছি হচ্ছে স্ট্রিং শিখছি, আহ, তারপরে শিখছি অনেক কথা বলেছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ, ওকে থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আর কাকে জিজ্ঞাসা করব? আচ্ছা এখন কোন একজন আপুকে জিজ্ঞাসা করি না, দেখি কোন আপু প্রস্তুত আছেন। আচ্ছা দেখি তো কোন একজন আপু একটু নিজ ইচ্ছে সাড়া দেন তো, নিজ ইচ্ছায়। জি ভাইয়া। আচ্ছা আপু আপনি শুরু থেকে জয়েন করেছিলেন? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া একটু বলেন তো যে আমরা আজকে কি কি শিখেছি শুরু থেকে। ফার্স্ট অফ অল ভাইয়া আমরা তো গত ক্লাসে যা শিখলাম প্রিন্ট ট্যাবের মাধ্যমে প্রিন্ট করতে পারি, তারপরে শিখলাম যে প্রিন্ট ট্যাবের ভিতরে আমাদের ডাবল কোটেশন দেওয়া যাবে, কিন্তু এটার ভিতরে যদি আবার ডাবল কোটেশন দেই তখন ওইটা এক্সিকিউট করবে না। দেন শিখলাম যে এই যে স্ট্রিং হচ্ছে 3টা হয়, ক্যারেক্টার হয়, দেন নাম্বার হয়। তো স্ট্রিং শিখছিলাম, দেন শিখলাম যে কমেন্ট করা, একটা লাইন কমেন্ট করতে পারি প্লাস মাল্টিপল লাইনে আমরা কমেন্ট করতে পারি। তো কমেন্ট করা প্লাস কমেন্ট আউট করা সেম প্রসেস, মানে আগে সিলেক্ট করব, দেন হচ্ছে যে স্ল্যাশ ক্লিক করলেই হয়ে যাবে। দেন হচ্ছে ইন্ডেন্টেশন যে ব্যাপারটা শিখলাম, ওটাতে শিখলাম। হ্যাঁ হ্যাঁ ইন্ডেন্টেশনে এটা হচ্ছে ইরর, মিল হচ্ছে এটা ইরর। আমরা যখন প্রিন্টে লিখবো এটা স্টেটমেন্ট দিব, তখন যদি আমরা স্পেস দিই তখন এটা ইন্ডেন্টেশন ইরর দেখাবে। যখন আমরা এটা কন্ডিশনের ভিতরে ওইটা স্পেস দিব, ওইটা তখন ইন্ডেন্টেশন ইরর দেখাবে না, ওইটা কারেক্ট। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ আপু। আচ্ছা সকল আপুর থেকে আপু ওয়েলকাম ভাইয়া। আমাদের অ্যানসার দিয়েছেন। তো তো আমরা সবাই সজাগ আছি নাকি? আমরা কয়েকজন আবার ঘুমাচ্ছি একটু, আমরা আগামী ক্লাসে ঘুমাবো না তারা, ঠিক আছে? ঘুমাবো না কিন্তু, হ্যাঁ ঘুমানো যাবে না, ওকে? যদি কেউ ঘুমান আগামী ক্লাস থেকে, তো তাহলে কি করা হবে বলেন, কি করা হবে? হ্যাঁ রিমুভ করা হবে। না রিমুভ, হবে না, ইরোর remove খাওয়াই করা দেওয়া হবে হবে, না। ইরোর। আমরা তাকে ইরোর খাওয়াবো নাকি? কি খাওয়াবো আমরা? তাকে ইরোর খাওয়াবো ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা তো আমি আবার চলে যাচ্ছি আমাদের সেই প্রিভিয়াস কাজে নাকি, বা আমাদের ভিএস করে চলে আসলাম। কে আবার জয়েন করেছেন এই মুহূর্তে? ওকে তো আমি এই সবগুলোকে একটু কমেন্ট করে ফেললাম, কারণ আমরা এখন এগুলো এক্সিকিউট করব না, কিন্তু আমরা কোডগুলোকে আবার ডিলিটও করব না নাকি, আমরা এগুলো এখানে রেখে দিচ্ছি। ওকে ফাইন। এখন আসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভ্যারিয়েবল, কি বলেন? ভেরিয়েবল। ভেরিয়েবল, আমরা এখন ভেরিয়েবল। ভেরিয়েবল সম্পর্কে জানবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন থেকে যত কাজ করব, যত কি করব, যত কাজ করব, সবকিছু কাজে আমাদের ভেরিয়েবল ব্যবহার করতে হবে। ভেরিয়েবল ছাড়া কোনো উপায় নেই, ভেরিয়েবল ছাড়া কি নাই, কোনো উপায় নেই। আচ্ছা আমি কথা কি আরো স্লো করব নাকি ঠিক আছে? না ভাই ঠিক আছে। ঠিক আছে ভাই। আমার জন্য কোন ভাই যেন জয়েন করেছেন। আচ্ছা আজকে তো এখনো অনেকে জয়েন করেছেন, শেষে আমি সকল প্রতি অনুরোধ করব কেউ সময় নষ্ট করে কেউ জয়েন করবেন না। এতে করে এখন যারা জয়েন করছেন এরা কিন্তু আসলে আমাদের আলোচনা কিন্তু অনেকটাই বুঝবেন না, ঠিক কিনা? অনেকটা কিন্তু বুঝবেন না। আর যারা শুরু থেকে জয়েন করেছেন তারা আলহামদুলিল্লাহ যতটুকুই পারি আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পেরেছি, ঠিক কিনা? আবার যখন একটু প্র্যাকটিস করব তখন একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি। যদি তারপরও ক্লিয়ার না হয় তাহলে আমি আরো সহজ ওয়েতে আপনাদেরকে গিলেই খাওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? হ্যাঁ এই রেকর্ডেড ভিডিও আছে। ওকে রেকর্ডেড ভিডিও আছে, রাইট। হ্যাঁ তারপরে যদি না বুঝেন
নেক্সট ক্লাসে প্রশ্ন করবেন, তখন আমি আপনাদেরকে আরো সহজে কি করব, গিলে খাওয়ানোর ব্যবস্থা করব, যাতে করে আপনারা খুব ইজিলি গিলে খেতে পারেন। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি মানে এক ক্লাসে যে যে টপিকস আলোচনা করব সেই টপিকসটাকে একটু গিলেই খাওয়ানোর জন্য, যাতে করে মানে একদম গিলে খেতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা না হয়। ঠিক আছে, ওকে। কিন্তু সকলের প্রতি অনুরোধ থাকবে, এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করছি একটু আপনারা একটু হোমওয়ার্ক সাবমিট করবেন। হোমওয়ার্ক গুলো সাবমিট করলে আপনি যখন একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসটা করলে তখন আমি যে আপনাকে বোঝাচ্ছি আপনি এখন গিলে সুন্দর মতো খেয়ে ফেলেছেন, ঠিক আছে, কিন্তু যদি এটাকে প্র্যাকটিস না করেন তো সেক্ষেত্রে কি হবে, আবার দেখবেন যে আপনার পেটের ভিতরে কিন্তু এটা থাকবে না, কি পেট থেকে কিন্তু বের হয়ে যাবে। সেই জন্য প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসটা করলে তখন আপনার প্র্যাকটিক্যালি আপনি কাজটা অ্যাপ্লাই করতে পারলেন, আপনি ভালো মতো বুঝতেও পারলেন। আপনি যত বেশিবার আপনি এটাকে রিপিট করে আপনি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনার কাছে এই টপিকসটা ক্লিয়ার হয়ে যাবে। আমি সকলের প্রতি অনুরোধ করব আপনারা সকলে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকে যারা গত ক্লাসে জয়েন করেছেন, প্রায় 50% এর মতো অ্যাসাইনমেন্ট আপনারা সাবমিট করেছেন। বাকি 50% কিন্তু আপনারা কিন্তু অ্যাসাইনমেন্ট কিন্তু সাবমিট করেন নাই। এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। যারা গত ক্লাসের অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নাই, আমি তাদেরকে আবারও অনুরোধ করব আপনারা একটু সময় নিয়ে, আবার আগামীকাল বন্ধ আছে নাকি, আগামীকাল বন্ধ আছে, নেক্সট আবার আগামীকালের পরের দিন অর্থাৎ মঙ্গলবার, তাই না, মঙ্গলবার কিন্তু আমাদের ক্লাস আছে। মঙ্গলবারের ভিতরে আপনারা সকলে অ্যাসাইনমেন্ট সাবমিট করে ফেলবেন ইনশাআল্লাহ। আর গ্রুপে যারা প্রবলেম নিয়ে যারা পোস্ট করবে, আমি একটু বলে নিচ্ছি, গ্রুপে যারা কোনো সমস্যা নিয়ে যারা পোস্ট করবে, আপনারা যারা ওই সমস্যা সমাধান করতে পারবেন তাকে আপনারা কমেন্টে বলে দিবেন। এতে করে আপনার ওই বিষয়টা কিন্তু আরো চর্চা করা হলো, তাই না? এটা কিন্তু একটা ভালো একটা উদ্যোগ। আপনারা যারা বুঝবেন, যেভাবে বুঝবেন সে ওইভাবে কিন্তু তাকে সলভ করার চেষ্টা করবেন। জি ভাই বলেন। ভাইয়া অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করব কোথায়? অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে। আমি লিংকটা আবার দিয়ে দেব। অনেকে অনেক শেষে জয়েন করেছেন, অনেকে লিংকটা পান নাই। আমার একটা কথা ছিল আর কি, গত ক্লাসে আমি মিস করে গিয়েছি, তো সেই ক্ষেত্রে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা হয়েছে বাট সাবমিট করতে পারি নাই। ওকে, আপনি ক্লাসের পর সাবমিট করে দিবেন। জি মেহেদী হাসান ভাই। অ্যাসাইনমেন্ট কোথায় পাবো? মেহেদী হাসান ভাই আমি শুনতে পাচ্ছি, বলেন। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আমি গত ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাসাইনমেন্ট কিভাবে কি, আমি তো সেটা জানি না আসলে। আচ্ছা, আমরা গত ক্লাসে তেমন কিছু করি নাই। আমরা গত ক্লাসে আমরা কিভাবে আমাদের সফটওয়্যার গুলো আমরা ডাউনলোড করতে পারি এবং সেগুলো আমরা কিভাবে সেটআপ করতে পারি সেটা দেখানো হয়েছিল, এবং অনলি একটি লাইন আমরা কিভাবে বা একটি ওয়ার্ড আমরা কিভাবে প্রিন্ট করতে পারি এতটুকুই দেখানো হয়েছিল। আপনি একটি ওয়ার্ডকে যখন প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনি সেটা একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে পাবলিশ করলে তখন আমরা ইজিলি বুঝতে পারি যে আপনি সবকিছু সেটআপও করতে পেরেছেন নাকি। হ্যাঁ, তো আর সেটআপে যদি কারো কোনো সমস্যা হয় তো তাহলে আপনারা আমার ইনবক্সে নক করতে পারেন। আমি মাঝে একটা কথা বলি, অনেকে আছেন ইনবক্সে এসে হাই হ্যালো করেন শুধু শুধু, আর কোনো কথা থাকে না। কোনো কারণে ইনবক্সে নক না করার জন্য আমি অনুরোধ করব। আপনি যদি কোনো সমস্যা হয় আপনি সেই সমস্যা নিয়ে আপনি আমার ইনবক্সে আসবেন, নো প্রবলেম, আমি আপনাকে সাপোর্ট দেব, ঠিক না? ভাইয়া ধনিতে যদি করি কোডিং গুলো তাইলে কি কোনো সমস্যা হবে? জি ভাইয়া বুঝি না, আবার একটু বলবেন। ধনিতে অ্যাপে ধনি কোনো সমস্যা নেই। আপাতত আমরা যতক্ষণ পর্যন্ত পাইথন করতেছি আপনি অ্যাপও করতে পারবেন, আপনি অনলাইনেও করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু আমরা যখন জ্যাঙ্গো বা এসটিএমএল সিস্টেম আমরা যখন করব তখন আপনি কিন্তু মোবাইল বা আপনি অনলাইনে কিন্তু তখন করতে পারবেন না, তখন আপনাকে কম্পিউটার বা ল্যাপটপ আপনার দরকারই হবে, ঠিক আছে? আমরা যখন প্রজেক্ট ওয়াইজ যখন কাজ করব, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা, আর কথা না বাড়াই। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ভেরিয়েবল। কি বলতেছিলাম বলেন? ভেরিয়েবল। একটু সজাগ হই, কেউ না ঘুমাই, অনেকক্ষণ বকবক করে ফেলেছি। হ্যাঁ, ভেরিয়েবল, রাইট, ভেরিয়েবল। ভেরিয়েবলটা কি? ভেরিয়েবল কি করে? ভেরিয়েবল এমন একটা জিনিস, ভেরিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো। কিসের মতো ভাই? ভেরিয়েবল হচ্ছে একটি পাত্রের মতো। পাত্রের মতো কি রকমের? আচ্ছা দেখেন, আমি যদি আপনাকে একটা एग्जांपल দেই, আপনি একটা গ্লাস নিয়েছেন। কি নিয়েছেন ভাইয়া? আপনি একটি গ্লাস নিয়েছেন। গ্লাস। আমি যদি একটু গুগলে সার্চ করি কি গ্লাস লিখে, হ্যাঁ ঠিক আছে, একটু গ্লাস লিখে সার্চ করে দেখি কি গ্লাস পাই। ও, আমরা গ্লাসই পেয়ে গেছি এখানে। ওকে, এটা বড় হবে? বড় হবে না, আমরা এখান থেকে দেখি। দেখেন আমাদের এখানে কিছু কি আছে, গ্লাস আছে, তাই না? আমরা যে গ্লাসে পানি পান করতে পারি বা ওয়াটার রাখতে পারি। ওকে, আচ্ছা দেখেন এই যে একটা গ্লাস, তো তার মানে এটা একটা পাত্র। এটা কি একটা পাত্র? আচ্ছা, এই পাত্রের ভিতরে আপনি কি রাখতে পারেন একটু বলি, কি রাখতে পারে পাত্রের ভিতরে?
হ্যাঁ পানি রাখতে পারি। আপনি পানি রাখতে পারবেন, পানি রাখতে পারি, কোল্ড ড্রিঙ্কস রাখতে পারি। আপনি শরবত রাখতে পারবেন, বা আপনি তরল জাতীয় যে খাবারগুলো আছে আপনি সেগুলো রাখতে পারবেন এখানে, রাইট? হ্যাঁ, তরল রাইট। জাতীয় যেগুলো আছে আপনি সেগুলো কিন্তু এখানে রাখতে পারবেন। আচ্ছা, এখন পাত্র কিন্তু এই একটা গ্লাস, পাত্র কয়টা? একটা গ্লাস। একটা এখন গ্লাস। এই গ্লাসে আপনি কখনো শরবত রাখতে পারবেন, আপনি কখনো পানি রাখতে পারবেন, আপনি কখনো তরল জাতীয় অন্য কোনো ডিফারেন্ট কোনো ভ্যালু আপনি রাখতে পারবেন না? রাখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি এই যে পাত্রের ভিতরে আমি কিন্তু এক এক সময় কিন্তু এক একটা জিনিস রাখতে পারতেছি, আমার পাত্র কি চেঞ্জ হয়ে যাচ্ছে? বলেন। পাত্র কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার পাত্রের ভিতরে যেগুলো রাখতেছি সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে বারবার, ঠিক কি না? হ্যাঁ, তো তাহলে এখন কথা হচ্ছে এই যে একটা পাত্র, এই পাত্রের ভিতরে আমরা যাহা কিছু রাখতেছি ওগুলো কি? আমরা ভ্যালু বলতে পারি, ভ্যালু আমরা এই ভ্যালু বলতে পারি না? হ্যাঁ, আমরা কিন্তু ভ্যালু বলতে পারি এগুলোকে, যে আমার এই যে একটা পাত্র, এই পাত্রটা কাজ করবে একটা ভেরিয়েবলের মতো। কিসের মতো কাজ করবে ভাই? হ্যাঁ, ভেরিয়েবল। এই পাত্রটা কাজ করবে একটা ভেরিয়েবলের মতো। তো ভেরিয়েবল হচ্ছে একটা পাত্র, ওই পাত্রের ভিতরে যা কিছু রাখবো। এই নয়েজ কম করো, কি অবস্থা? সরি, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যেটা ভেরিয়েবল, এই যে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরে আমরা যাহা কিছু রাখবো, ভেরিয়েবল মানে হচ্ছে পাত্র, পাত্র মানে হচ্ছে ভেরিয়েবল। কি আমাদের এটা মনে থাকবে না? মনে থাকবে? থাকবে। জি ভাইয়া। আচ্ছা, পাত্র মানে হচ্ছে ভেরিয়েবল, ভেরিয়েবল মানে হচ্ছে পাত্র। আচ্ছা, এই পাত্রের ভিতরে আমরা যাহা কিছু রাখবো সেটা আমাদের শরবত হতে পারে, সেটা আমাদের পানি হতে পারে, সেটা আমাদের মিল্ক হতে পারে, সেটা আরো বিভিন্ন তরল জাতীয় যে খাবার আছে সেগুলো হতে পারে, নাকি? তো এই ভিতরে যেগুলো রাখবো এগুলো হচ্ছে ভ্যালু, ভিতরে যেগুলো রাখবো সেগুলো কি? সেগুলো হচ্ছে ভ্যালু। ওকে, তো তাহলে এই যে আমাদের প্রোগ্রামে ভেরিয়েবল, ভেরিয়েবলটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ভেরিয়েবলটা কি? ভেরি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ভ্যালু রাখবেন, বিভিন্ন সময় ভ্যালু রাখবেন না আপনি? হ্যাঁ, তো এখন দেখেন এই যে আমরা এই গ্লাসের ভিতরে বা এই পাত্রের ভিতরে আমরা পানি রেখেছি, শরবত রেখেছিলাম, হ্যাঁ, আরো বিভিন্ন আমাদের যে ডিফারেন্ট যে ভ্যালু গুলো আছে আমরা সেগুলো রেখেছিলাম। এখন যদি আপনার সামনে যদি গ্লাস না থাকে, তো তাহলে কি আপনি সেই ভ্যালু গুলোকে বা পানিকে আপনি রাখতে পারবেন পাত্র না থাকলে? বলেন জি না। না স্যার। তো অবশ্যই আপনার সেখানে পেয়ালা হোক, আপনার গ্লাস হোক, আপনার বালতি হোক, যে কোনো একটা হোক না কেন, আপনার কিন্তু একটা পাত্র লাগবেই লাগবে ওই উপাদানকে রাখার জন্য, ঠিক কিনা? ওই উপাদানকে রাখার জন্য আপনার পাত্র লাগবেই লাগবে। সেম ভাবে আমরা যখন কোনো ভ্যালুকে অ্যাসাইন করব, কোনো ভ্যালুকে আমরা রাখবো, রাখার জন্য আমার একটা পাত্র দরকার। আমার কি দরকার? একটি পাত্র দরকার। পাত্র দরকার। ওই পাত্রটা কে? ভেরিয়েবল। ভেরিয়েবল একটা ভেরিয়েবল। আচ্ছা, আমি যে আপনাদেরকে যে ওয়েতে বুঝাচ্ছি আপনারা কি বুঝতে পারছেন? বলেন। জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আপনাদের Yes, sir. কষ্ট হচ্ছে? বুঝতে কষ্ট হচ্ছে খুব আপনাদের? সুন্দরভাবে বুঝাচ্ছেন ভাই। হ্যাঁ, এর অনেকে থেকে হয়তোবা আমি একটু কথা ভালো বলি, আর বোঝা হয় না। আমি একটু কথা বলি, অনেকের হয়তোবা একটু বুঝতে কষ্ট হতে পারে। যদি না বুঝে থাকেন, আমি যখন জিজ্ঞাসা করব যে বুঝতে পেরেছেন কিনা, আপনি তখন আমাকে একটু রেসপন্স করবেন যে ভাই আমি এই জায়গা থেকে বুঝি নাই। আমি আপনাকে আবার চেষ্টা করব আরো সহজ হইতে বোঝানোর জন্য, চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? কিন্তু না বুঝে কিন্তু ভাই সামনে আগানো যাবে না। না বুঝে কি করা যাবে না ভাই? সামনে আগানো যাবে না। সামনে আগানো। না বুঝে সামনে আগানো মানে হচ্ছে পরীক্ষা মুখস্থ করে যাওয়া, নাকি? কি করে যাওয়া? মুখস্থ করে যাওয়া। তো আপনি এখানে আসছেন ভাই কিছু শেখার জন্য। আমি চাই আপনি কিছু শিখেন, সেটা হোক ফ্রি বা পেড, সেটা পরের কথা। সেটা কোন কথা ভাই? সেটা পরের কথা, সেটা এখানে ম্যাটার করে না। আমি আসছি এখানে শেখার জন্য, আপনারা আসছেন শেখার জন্য, আমি আসছি আপনাদেরকে শেখানোর জন্য। তো আপনাদের ইচ্ছা থাকতে হবে কিছু শিখবেন, আর আমার ইচ্ছা থাকতে হবে আপনাদেরকে কিছু শেখানোর জন্য, ঠিক আছে? তো উভয়ের কন্ডিশন কি হতে হবে? ট্রু হতে হবে। কি হতে হবে ভাই? উভয়ের কন্ডিশন ট্রু হতে হবে। এখন আমরা কথা বলবো সব হচ্ছে প্রোগ্রামিং লজিক্যাল মানে আকারে, নাকি? হ্যাঁ, ট্রু আর ফলস এর কোনো কথা হবে না আমাদের। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা এখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি। আমি একটু আগে বলেছি ভেরিয়েবল হচ্ছে একটা পাত্রের মতো। এখন দেখেন আপনি তো অনেক সময় অনেক ভ্যালু রাখবেন। ভ্যালু কি হতে পারে? আপনার অঙ্কের কোনো মান হতে পারে 10 20 30 40 50 60 70 80 90 100 110 20 30, আরো বিভিন্ন যে কোনো ভ্যালু হতে পারে, এনি ভ্যালু হতে পারে। সেই ভ্যালুগুলো আপনি রাখবেন। আপনি কোনো কিছুর যোগফল রাখবেন, আপনি কোনো কিছুর গুণফল রাখবেন, বিয়োগফল রাখবেন, ভাগফল রাখবেন। আপনি কোনো কিছুকে ক্যালকুলেশন করে আপনার একটা ভ্যালু তৈরি হবে, সেই ভ্যালুকে আপনার একটা পাত্রের ভিতরে রাখতে হবে।
তো আমি একটু আগে যেভাবে বলেছি যে কোনো উপাদানকে কোনো পাত্র ছাড়া রাখা যায় না, তাকে রাখতে হলে তাকে পাত্র আমাদের প্রয়োজন হয়, সেটা যে কোনো পাত্র হতে পারে। ওকে, তো আমাদের এখানে পাত্র হচ্ছে ভেরিয়েবল, আর যেই ভ্যালুগুলো রাখবো সেই ভ্যালুগুলো আমরা নিজেরা রাখবো এখানে, ঠিক আছে? আমি নেক্সট আলোচনা করতেছি ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল এখন এখান তার কোনো পাত্র মাত্র কোনো আকার ইঙ্গিতে তো কোনো কিছু তৈরি হবে না, এখানে তৈরি হবে কি লেখার মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। তাহলে এখন কথা হচ্ছে আমি ভেরিয়েবলটা আমি কিভাবে লিখবো, ভেরিয়েবলটা আমি কিভাবে লিখতে পারি, আমি কিভাবে লিখবো? ভেরিয়েবল লেখার কিছু নিয়ম আছে। নাম্বার 1 হচ্ছে আপনি ভেরিয়েবল লেখার শুরুতে আপনি নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না। যেমন মনে করেন আপনি একটা ভেরিয়েবল এখানে লিখতেছেন, আমি এখানে লিখলাম হাফিজ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, হাফিজ নামে একটা আমি ওয়ার্ড লিখলাম এখানে। এখন এই যে হাফিজ লিখলাম, এখানে সবগুলো কি আছে? একটু রেসপন্স করব। এখানে সবগুলো কি আছে? সবগুলো এখানে ওয়ার্ড আছে, মানে এখানে সবগুলো ক্যারেক্টার আছে নাকি? সবগুলো বর্ণ এখানে। কিন্তু তো এখন বলতে পারি এই হাফিজ হচ্ছে একটি ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলের শুরুতে কখনো কোনো নাম্বার দিয়ে শুরু করা যাবে না। কি করা যাবে না? ভেরিয়েবলের শুরুতে নাম্বার দেওয়া যাবে না। নাম্বার 2 হচ্ছে ভেরিয়েবলের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না। জাস্ট এই কথাটা মনে রাখবেন, এই বিষয়টা মনে রাখতে হবে। হ্যাঁ, যে আমার ভেরিয়েবলের শুরুতে নাম্বার ব্যবহার করা যাবে না, আমার ভেরিয়েবলের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, আমার ভেরিয়েবলের মাঝে কোনো সিম্বল ব্যবহার করা যাবে না, কোনো সিম্বল ব্যবহার করা যাবে না। কিন্তু হ্যাঁ, কিছু সিম্বল আছে যেগুলো ব্যবহার করা যাবে। যেভাবে মনে করেন আপনি এখন চাচ্ছেন আপনি একটা ভেরিয়েবল নাম লিখবেন হাফিজুল ইসলাম, কিন্তু আপনার মাঝে তো এখন একটা স্পেস দেওয়া দরকার। কি দেওয়া দরকার? একটা স্পেস দেওয়া দরকার। তাহলে আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। কি ব্যবহার করতে পারবো? আন্ডারস্কোর ব্যবহার করতে পারো, অর্থাৎ মানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো যেটা মাইনাসের মতো কিন্তু সেটা নিচে হয়, তাকে বলা হয় আন্ডারস্কোর। ওকে, আচ্ছা। তো আমরা এক নাম্বার হচ্ছে ভেরিয়েবলের শর্ত হচ্ছে শুরুতে কোনো নাম্বার দেওয়া যাবে না, মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না, মাঝে কোনো ক্যারেক্টার ব্যবহার করা মানে বিশেষ সিম্বল যেগুলো সেগুলো ব্যবহার করা যাবে না, কিন্তু আমরা এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা আচ্ছা আমি একজনকে জিজ্ঞাসা করব, সে বলবেন যে ভেরিয়েবলের লেখার নিয়ম কি? আরিফুল আলম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা ভাইয়া? ভাই মনে ঘুমাচ্ছেন। আরিফুল আলম ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমি এই মাঝে একটা কথা বলি, আপনাদের সকলে কিন্তু লাস্টে কিন্তু অ্যাটেন্ডেন্স হয়। তো সকলে যখন জয়েন করবেন অবশ্যই আপনার নেমটা, এই যে এখানে নাম শো করতেছে না, আপনার নামটা এখানে লিখে দিবেন। অনেকে আছেন মোবাইলের মডেল নাম্বার থাকে, অনেকে আছেন লাভার বয়, অনেকে আছেন কি বয়, স্যাড বয়, অনেকে আছেন না, এরকম অনেকে কিন্তু নাম আছে। আমরা এই সমস্ত নাম দিয়ে আমরা জয়েন করব না, এতে করে আপনার অ্যাটেন্ডেন্সটা কিন্তু আসলে কিন্তু কাউন্ট হবে না। কারণ আমাদের যখন অ্যাটেন্ডেন্স হয় তখন যদি এখন দেখি যে vivo 21230, এখন আমরা বুঝতে পারবো আপনি কে আসলে? আমরা কিন্তু বুঝতে পারবো না। এই জন্য আমরা কি করব, আমরা নেমটা দিব, আমার নিজেদের নামটা দিয়ে তারপর জয়েনটা করব। ঠিক আছে? এতে করে আপনার অ্যাটেন্ডেন্সটা কি আমরা কাউন্ট করতে পারছি। ওকে, আমি শয়রান হয়ে গেলাম, শয়রান হয়ে গেছি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমি যেন তাকে জিজ্ঞাসা করবো না, ভুলে গেছি, দেখছেন? ফয়সাল আহমেদ ভাই শুনতে পাচ্ছেন কিনা? এই যে আমি মাউস যাকে ঘোরাচ্ছি যার নামের উপরে, শুনতে পাচ্ছেন কিনা ভাইয়া? ফয়সাল আহমেদ ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া তো আছেন। তো ভাইয়া ভেরিয়েবল লেখার নিয়ম কি বলেছি আমি একটু আগে, যদি একটু বলতেন কষ্ট করে। আচ্ছা, তারপর কাকে জিজ্ঞাসা করব? ইসরাত বৃষ্টি আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? ইসরাত বৃষ্টি আপু, আরির নাম। ওকে, তাহমিনা আক্তার আপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে আপু, একটু বলতে পারবেন যে আমরা ভেরিয়েবল আমরা কি নিয়মে লিখবো, মানে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়? ভাইয়া, ভেরিয়েবলের আগে নাম্বার হবে না, যদি কোনো আমরা নাম লিখি তাহলে কোনো স্পেস দেওয়া যাবে না, স্পেস দিলে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, গুড, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে। আমরা সকলে মনোযোগী থাকবো, ঠিক আছে? ক্লাসে একটু মনোযোগী হই, ক্লাসে জয়েন করে আমরা অন্যত্র কোনো কাজ না করি। সরি স্যার, আমি মিউট করে কথা বলতেছিলাম, এইজন্য বুঝতে পারিনি। ঠিক আছে আপু, ওকে, জি বুঝতে পেরেছি। তো
আপনাকে নেক্সটে কোনো কোশ্চেন করা হবে, আপনি প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ, যেটা আপনি মিউট করে কথা বলতেছিলেন। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমরা ভেরিয়েবল লিখবো। তো ভেরিয়েবলের শুরুতে আমাদের নাম্বার ব্যবহার করা যাবে না, ভেরিয়েবলের মাঝে আমাদের কোনো স্পেস দেওয়া যাবে না, এবং ভেরিয়েবলের মাঝে আমাদের কোনো সিম্বল ব্যবহার করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে এখন আমি ভেরিয়েবল কিন্তু যে কোনো নাম দিয়ে লিখতে পারি। ভেরিয়েবলটা সম্পূর্ণ আমার ইচ্ছা মতো আমি লিখতে পারি। আমি যে শর্তগুলো বলেছি বা যে রুলস গুলো বলেছি, এই রুলসটা আপনি ফলো করবেন, ফলো করে আপনি যে কোনো নামে আপনি কিন্তু ভেরিয়েবল তৈরি করতে পারবেন বা আপনি ভেরিয়েবল লিখতে পারবেন। সেটা হোক একটা ক্যারেক্টার, সেটা হোক যে কোনো একটা ফুল মিনিং থাকতে পারে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব সেটা হচ্ছে আপনারা যখন ভেরিয়েবল লিখবেন তখন একটি ফুল মিনিং বা একটি এমন একটি ওয়ার্ড ভেরিয়েবল লিখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে আমার এই ভেরিয়েবলের ভিতরে আমার অমুক ভ্যালু আছে। যেভাবে মনে করেন আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম মানে গ্লাস সম্পর্কে, মানে গ্লাস নিয়ে। ওকে, এই যে গ্লাসের ভিতরে আমি এখন পানি রাখলাম নাকি শরবত রাখলাম নাকি দুধ রাখলাম নাকি আমি শরাব রাখলাম, হ্যাঁ, এখন আমাকে যেটা বুঝতে হবে না? হ্যাঁ, বুঝতে হবে। এই বোঝার জন্য আমার এখন দেখেন আমার গ্লাস যখন আমাকে বলা হয় যেটা একটা গ্লাস, তখন আমি বুঝতে পারি, এতটুকু তো বুঝতে পারি যে এটার ভিতরে তরল জাতীয় কোনো কিছু আছে, রাইট কিনা? এতটুকু বুঝতে পারি না আমরা? আমাকে এতটুকু বুঝতে পারি। হ্যাঁ, আবার যখন কোন একটা বালতি থাকে তা আমরা একটু সাধারণত বুঝতে পারি যে এর ভিতরে একটু বেশি পানি আছে, হ্যাঁ, বা এখানে শরবত এগুলো থাকার সম্ভাবনা খুবই কম, পানি থাকার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, এভাবে আমরা যখন একটা ভেরিয়েবল তৈরি করব, যখন একটা পাত্র তৈরি করব, সেই পাত্রটা একটা মিনিংফুল একটি ওয়ার্ড আমরা লেখার চেষ্টা করব যাতে করে বুঝতে পারি যে আমাদের এটা অমুক টাইপের ভেরিয়েবল, এর ভিতরে আমার অমুক টাইপের ভ্যালু থাকতে পারে, মানে সম্ভাব্য বেশি। ওকে, আচ্ছা, তো আমি এখানে অনলি একটা এ নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, অনলি এ। আচ্ছা, এ দেওয়ার পর আমি এখন এখানে লিখলাম 10। কি লিখলাম? এ 10 লিখলাম। আচ্ছা, এখন এই আমি চাচ্ছি এই 10 কে এই এ পাত্রের ভিতরে এই ভেরিয়েবলের ভিতরে আমি এটাকে অ্যাসাইন করব বা আমি এটাকে রাখবো। আচ্ছা, ভালো মতো খেয়াল করবেন, এই যে এখানে যে একটা এক্সাম্পলটা, আমি গ্লাসের ভিতরে পানিকে রাখবো, কাকে রাখবো? পানি রাখবো। আচ্ছা, এখন পানিকে আমি রাখবো কিভাবে? আমার অবশ্যই একটা মাধ্যম দরকার, মাধ্যম দরকার না? রেসপন্স করব। আমার গ্লাসের ভিতরে পানি রাখতে হলে আমাকে একটা মাধ্যম দরকার আছে। সেটা কি কি মাধ্যম হতে পারে? আমার মাধ্যম হতে পারে আমি জগের থেকে আমি ঢেলে ঢেলে আমি এই গ্লাসের ভিতরে পানি রাখতে পারি। আমি কিভাবে রাখতেছি? ঢেলে ঢেলে রাখতেছি। এই ঢালাটা কি একটা মাধ্যম। এখন আমি যদি বলি গ্লাস তোমার ভিতরে পানি নিয়ে আসো, তো আদৌ কি গ্লাসের ভিতরে পানি আসবে ভাই? না, আদৌ কিন্তু আসবে না। আমাকে পানিটা রাখতে হবে, সেটা যে কোনো মাধ্যমে হোক। তো আমি যে পানিটা যেখানে রাখবো, এই রাখাটা কি একটা মাধ্যম, ঠিক কিনা? হ্যাঁ, যখন আপনি পানি রাখবেন, আমি তখন যদি জিজ্ঞাসা করি এই গ্লাসে পানি কে রেখেছে, আপনি রাখলে আপনি বলতে পারবেন যে আমি রেখেছি। তাহলে আপনি মাধ্যম, আপনি কি পানি রাখার মাধ্যম, হতে পারে জগ মাধ্যম, নাকি এরকম একটা মাধ্যম অবশ্যই দরকার। মাধ্যম ছাড়া পানি তো আর একাগাতে এই গ্লাসের ভিতরে উৎপত্তি হতে পারবে না, পারবে? উৎপত্তি হতে পারবে না। সেম ভাবে এই যে 10 কে আপনি যদি এখন এ ভেরিয়েবলের কাছে যদি আপনি এখন রাখতে চান, রাখার জন্য আপনার একটা মাধ্যম দরকার। সে মাধ্যমটা কি? রাখার মাধ্যম হচ্ছে ইকুয়াল সাইন। কি সাইন? ইকুয়াল সাইন। তো এটার নাম কিন্তু ইকুয়াল না, এর নাম কি না? ইকুয়াল না, এটার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর নাম কি? অ্যাসাইনমেন্ট অপারেটর। আচ্ছা, এখন বলেন, এখন কেউ একজন বলবেন এর ভ্যালু আর এই 10 এর ভ্যালু কি সমান? বলেন তো। আমরা 9 10 এ তো অনেক বীজগণিত করেছি আমরা, একটু বলেন তো a এবং 10 এই দুইটা কি সমান? না, জি না ভাই, এই দুইটা সমান না। কারণ এই কারণে সমান না, 10 হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার, এটা 10 কখনো 11 হতে পারবে না। বাট এ যেটা আছে সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলকে আমরা যে কোনো নাম্বার দিয়ে রিপ্লেস করতে পারি। ওকে, থ্যাংক ইউ সুন্দর মতো বোঝানোর জন্য। আমাদের এই 10 সে একটা ডিফারেন্ট ভ্যালু, আবার এটা কিন্তু আমাদের আলাদা একটা পাত্র, আলাদা কি একটা পাত্র। এর ভ্যালু কখনোই 10 না, এর ভ্যালু কি না? কখনোই 10 না। আচ্ছা বলেন, আমি যদি 10টা এখান থেকে কেটে ফেলি তাহলে এর ভ্যালু কি এখন 10? না, ঠিক আছে না। তাহলে আমি এখন এখানে 10 লিখতেছি, এখন 10 লেখার কারণে আমার মাঝে কি আছে? একটা অ্যাসাইনমেন্ট একটা অপারেটর আছে। কি আছে? একটা অ্যাসাইনমেন্ট একটা অপারেটর আছে, যে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে আমি এই 10 কে এই ভেরিয়েবলের ভিতরে রাখতেছি। বুঝতে পেরেছেন কিনা?
জি। হ্যাঁ, আমরা অনেক সময় বলে থাকি না যে তুমি অমুককে অ্যাসাইন করে দাও, কি করে দাও, অমুককে অ্যাসাইন করে দাও। অর্থাৎ তুমি অমুককে অ্যাসাইন করা মানে কি, তুমি তাকে দাও ওইটা নাকি, বা তাকে পারমিশন দাও, বা তার কাছে তুমি ওইটা দাও। তো অ্যাসাইন করা, এখানে 10 কে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে এটাকে অ্যাসাইন করা হয়েছে, মানে রাখা হয়েছে কার কাছে, এ পাত্রের কাছে বা এ ভেরিয়েবলের কাছে। সবাই বুঝতে পেরেছে এতটুকু? হ্যাঁ, জি ওকে। তাহলে আমাদের এখন এই এ পাত্রের ভিতরে কি আছে, 10 আছে, কি আছে, 10 আছে। ওকে, এখন আমি চাচ্ছি আমি 20 আমি রাখবো, তো তাহলে আমাকে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে কিনা? হ্যাঁ, তো তাহলে আমি বি নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, তারপর আমি অ্যাসাইন করব অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে। কত অ্যাসাইন করব বলেন তো একটু? 20 অ্যাসাইন করব। আমি যে কোনো ভ্যালু কিন্তু অ্যাসাইন করতে পারি, রাইট কিনা? আমি যে কোনো ভ্যালু এখানে অ্যাসাইন করতে পারি। তাহলে আমি প্রথমে 10 কে এখানে অ্যাসাইন করলাম, তারপর আমি 20 কে আমি এখানে অ্যাসাইন করলাম। তাহলে আমার এ ভেরিয়েবলের ভিতর কি ভ্যালু আছে? 10। বি ভেরিয়েবলের ভিতর কি ভ্যালু আছে? 20 ওকে, তাহলে এর ভিতরে আমার 10 আছে, বি এর ভিতরে আমার 20 আছে। আচ্ছা, এখন আমি যদি এখানে বলি যে এ প্লাস বি, এ প্লাস বি, ওকে, তাহলে এ প্লাস বি এখন তাহলে কি হলো, মানে কি কাহিনী ঘটলো এখানে একটু বলেন তো? এ প্লাস বি, তো তার মানে হচ্ছে এ ভেরিয়েবল, মানে এ ভেরিয়েবলের ভ্যালু যা আছে ওইটা, এবং বি ভেরিয়েবলের ভ্যালু যেটা আছে ওইটা। তাহলে এর ভিতর কত ছিল? 10। বির ভিতর কত ছিল? 20, মানে 20। তাহলে এখন কি করবে? 10 আর 20 এখন যোগ করবে। আচ্ছা, এই যে যোগ যে করলাম 10 মানে a প্লাস b। তার ভয়েস শোনা যায় না। ওকে, সরি মিউট হয়ে গিয়েছিল। আপনারা একটু কথা না শোনা গেলে আমরা ই করবেন, হ্যাঁ, বলবেন। সম্ভবত মনে মাইক্রোফোন হয়তো একটু লাড়া লাগে, হ্যাঁ, এইজন্য হয়তো মিউট হয়ে যায় বারবার। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, দেখেন তাহলে আমার এখানে এর ভিতরে আছে কিন্তু 10, বি এর ভিতরে আছে কিন্তু 20। তাহলে এখন আমি 10 এবং 20 মানে এ প্লাস বি আমি দুইটাকে যোগ করলাম। আচ্ছা, দুইটা যোগ করার পর আমার ওই 10 20 কি আছে, নাকি আমার ভ্যালুটা চেঞ্জ হয়ে একটা ফলাফল তৈরি হয়েছে? ভ্যালুটা চেঞ্জ হয়ে একটা ফলাফল তৈরি হবে। ভ্যালুটা চেঞ্জ হয়ে কি একটা ফলাফল তৈরি হবে। আচ্ছা, সাধারণত বুঝেন, এখানে ছিল 10, এখানে ছিল 20, দুইটা কিন্তু দুইটা পাত্রের ভিতরে রেখেছি আমি, রাইট কিনা? এখন আমি এই দুইটা পাত্রের ভ্যালুকে আমি ঢেলে আমি এক জায়গায় রেখেছি, তখন আমার ভ্যালু কি কমবে বাড়বে না? বাড়বে না কমবে নাকি? বাড়বে সাধারণত। আচ্ছা, আমার মনে করেন এটা একটা গ্লাস, এটা গ্লাস 2, এটা গ্লাস 1, গ্লাস 1 গ্লাস 2। আচ্ছা, এখন গ্লাস 1 এ আছে 10, গ্লাস 2 তে আছে 20। ওকে, এখন গ্লাস 2টার ভ্যালু গুলোকে আমি কি করলাম, আমি আরেকটা পাত্রের ভিতরে রাখলাম। কিসে রাখলাম? পাত্রের ভিতরে রাখলাম। অথবা আমি পাত্রের ভিতরে রাখি নাই, আমি দুইটার ভ্যালু গুলোকে আমি ঢেলে ফেললাম। এখন ঢালার কারণে আমার দুইটার ভ্যালু গুলো একত্রিত হয়ে একটু বেড়ে গেছে না? মানে আমার একটা ফলাফল তৈরি হয়েছে, বা আমার একটা ভ্যালু তৈরি হয়েছে, বা কিছু একটা উপাদান তৈরি হয়েছে নাকি? এখন আগের মতো কিন্তু নাই। আচ্ছা, তাহলে এখন ওই যে ভ্যালু গুলো যে আমি একত্রিত করলাম এ প্লাসের সাহায্যে, কার সাহায্যে? প্লাসের সাহায্যে আমি এটাকে একত্রিত করলাম, এই প্লাসের সাহায্যে একত্রিত করলাম, তাহলে একত্রিত হয়ে একটা ভ্যালু তৈরি হয়েছে। তাহলে ওই ভ্যালু গুলোকে আমাকে একটা পাত্রের ভিতরে রাখতে হবে না? রাখতে হবে কিনা বলেন? রাখতে হবে। তাহলে আমি এখন এখানে বলতে পারি যে রেজাল্ট ইকুয়াল টু, অর্থাৎ রেজাল্টের ভিতরে আমি অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে অ্যাসাইন করলাম কাকে? a প্লাস b কে। দেখেন বুঝতে পেরেছেন কিনা এতটুকু? জি। আমি একটু খামোশ খাই দেখি, মানে আমি একটু মাটি কামড়াই থাকি, দেখি আপনারা একটু রেসপন্স করেন, বুঝতে পেরেছেন কিনা? জি বুঝছি স্যার। আচ্ছা, যদি বুঝে থাকি আমি আবার রিপিট করছি এটাকে। আমার a ভেরিয়েবলের ভিতরে একটা ভ্যালু আছে, b ভেরিয়েবলের ভিতরে আমার একটা ভ্যালু আছে, সেটা আমার 10 20 হতে পারে নাকি, এনি ভ্যালু, যে কোনো ভ্যালু হতে পারে, আমরা সেটা জানি না আপাতত। আমার এর ভিতরে কি ভ্যালু আছে, b এর ভিতরে কি ভ্যালু আছে, কিন্তু দুটোর ভিতরে আমার দুটো ভ্যালু আছে বা কিছু ভ্যালু আছে। সেই ভ্যালুগুলোকে আমি যোগের মাধ্যমে একত্রিত করলাম। একত্রিত করার পরে আমার দুইটা ভ্যালু মিলে কিন্তু একটা যোগফল তৈরি হয়েছে, রাইট? হ্যাঁ, এখন যেহেতু আমার ডিফারেন্ট ভ্যালু তৈরি হয়েছে, তাহলে সেই ভ্যালুটাকে আমার একটা পাত্রের ভিতরে রাখতে হবে না? পাত্রের ভিতরে রাখতে হবে। তাহলে আমি একটা ভেরিয়েবল তৈরি করলাম, একটা পাত্র তৈরি করলাম, যার নাম হচ্ছে রেজাল্ট। যার নাম কি? রেজাল্ট। এখন আপনাকে কি রেজাল্টে কি লিখতে হবে, এটাই কি রিকমেন্ডেড? এটাই কি লিখতে হবে? না, আপনি এখানে লিখতে পারেন সামেশন, লিখতে পারেন সাম, লিখতে পারেন, হ্যাঁ, আপনি এখানে অ্যাড লিখতে পারেন, আপনি যেভাবে বুঝেন যে আমার এটার ভিতরে আমার যোগফলটা আছে নাকি।
আপনি যেভাবে বুঝবেন আপনি সেভাবে এখানে লিখবেন যে আমার এটার ভিতর কি আছে, যোগফল আছে। তাহলে আমি এখানে লিখতে পারি সাম। তার আমার কি এই দুইটা যোগফল করে আমার সামের ভিতরে কি আমার যোগফলটা আছে বা আমার এই রেজাল্টটা আছে। আচ্ছা তাহলে এখন বলেন আমার সামের ভিতরে কি আছে বলেন। ভেরিয়েবল যোগফল সামের ভিতরে কি আছে? সামের ভিতরে যোগফলটা আছে a প্লাস b a এর এবং b যোগফলটা আছে। তাহলে এখন আমি যদি a প্লাস b এর যোগফলটা আছে। জি বুঝতে পেরেছি, আপনারা সবাই পেরেছেন, থ্যাংক ইউ সকলকে। আচ্ছা এখন আমি যদি সামকে যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট করবে বলেন? a প্লাস b এর যোগফল প্রিন্ট করবে, কারণ আমার সামের ভিতর কি আছে, রেজাল্ট আছে, যোগফলটা আছে নাকি? আচ্ছা তাহলে এখন আমি নিচে আমি এখন এখানে লিখতে পারি না, ওই প্রিন্ট ফাংশনের সাহায্য নিতে পারি কিনা, যে প্রিন্ট ভাই, ও ভাই প্রিন্ট তুমি একটু আমার কাছে আসো, আসার পরে আমার এই সামের ভিতরে কোন সাম, এই সাম ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে তুমি সেই ভ্যালুটা তুমি আমাকে একটু দাও। এখানে আমি সামটা কেন দিলাম, এখন ওরা কোশ্চেন করতে পারে যে ভাই তাহলে আমার এখানে কোটেশনটা কেন ব্যবহার করলাম না। আচ্ছা এই সামটা কি কোনো স্ট্রিং বলেন? জি না, সামটা কিন্তু কোনো স্ট্রিং না, সামটা বর্তমানে কোন অবস্থায় আছে, সামটা না একটা ভেরিয়েবল অবস্থায় আছে, এই ভেরিয়েবলের ভিতরে কিছু ভ্যালু আছে, সো ও কিন্তু কোনো স্ট্রিং না, সে কিন্তু একটা ভেরিয়েবল। এখন এই ভেরিয়েবলের ভিতরে আবার স্ট্রিং ভ্যালু থাকতে পারে নাকি? থাকতে পারে না, স্ট্রিং ভ্যালু থাকতে পারে, কিন্তু আমাদের সামটা কিন্তু একটা ভেরিয়েবল। এখন এই সামটা কিন্তু কোনো স্ট্রিং না, তাহলে যেহেতু সে একটা ভেরিয়েবল, সো তাকে স্ট্রিং এর ভিতর দেওয়া যাবে না, মানে তাকে কন্ডিশনের ভিতর রাখা যাবে না, তাকে ডাইরেক্ট ওইভাবে তাকে অ্যাসাইন করতে হবে, ঠিক আছে, বা ডিক্লেয়ার করতে হবে। তাহলে আমরা এখন এখানে সাম বলে দিলাম। এখন দেখেন যদি যখন এটাকে আমরা রান করব তখন দেখেন এখানে এক্সিকিউট করছে কি 30। 10 আর 20 যোগ করে কত হয়? 30। তো তাহলে আমরা এখন দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো? পারবো জি ভাই পারবো। সিম্পল না? এই তো এখানে তো দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করা আছে। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমার 30 আসলে কি, আমি চাচ্ছি একটা মেসেজ দেওয়ার জন্য। কি চাচ্ছি? একটা মেসেজ দেওয়ার জন্য আমি চাচ্ছি। তাহলে আমি যেটা করতে পারি, এই যে ভেরিয়েবলের আগে আমি এখন একটা স্ট্রিং পাস করতে পারি না? স্ট্রিং দিতে পারি। কি স্ট্রিং? দেখেন আমি এখানে ডাবল কোটেশন দিলাম, ডাবল কোটেশন লিখে আমি এখানে লিখলাম যে রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি দেখেন এই যে ডাবল কোটেশনের ভিতরে যা লিখছি এগুলো সব এই প্রিন্ট করবে কিনা বলেন? প্রিন্ট করবে, কারণ আমরা জানি কোটেশনের মাঝে যা থাকে তাই প্রিন্ট করে নাকি? হ্যাঁ আচ্ছা তাহলে আমি এখানে ইকুয়াল লিখলাম, আমি চাচ্ছি ইকুয়ালের পরে আমার সামের কি করবে, ভ্যালুটা প্রিন্ট করবে। এখন এখানে এটা এরর আসতেছে, কারণ হচ্ছে স্ট্রিং এর সাথে ভেরিয়েবল হয়ে গেছে। এটা করতে হবে এখানে একটা কমা দিয়ে এটাকে সেপারেট করতে হবে। কি করতে হবে? এটাকে কমার মাধ্যমে এটাকে সেপারেট করতে হবে, তখন আমার স্ট্রিংটা আলাদা হয়ে গেল, আমার ভেরিয়েবলটা কি আলাদা হয়ে গেল। তাহলে এখন যদি এটাকে রান করি তখন দেখেন যে রেজাল্ট ইজ ইকুয়াল টু 30। কি পারবো না এইভাবে একটু সাজাইতে? পারবো? তাহলে আমি এখন এখানে দেখিয়েছি যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় করার একটি প্রোগ্রাম। এখন যদি আপনাকে বলা হয় যে ভাই এখানে আমি যোগ করেছি, আপনাকে যদি বলা হয় যে দুটি সংখ্যা মানে একটা সংখ্যা থেকে একটা সংখ্যা বিয়োগ করে আপনি একটা প্রোগ্রাম তৈরি করেন, পারবেন? জি ভাই জি পারবো রেসপন্স করি, পারবো? আচ্ছা যদি বলা হয় যে আপনি গুণ করেন, তাও পারবো ভাইয়া। যদি বলা হয় ভাগ করেন, পারবো। আমি তাহলে বলেছি শুধুমাত্র আমরা এই সাইনের জায়গায় কি করব, সাইন পরিবর্তন করে দিব, মাইনাস ভাগ গুণ ভাগ নাকি, আমরা এগুলো করে দিলে তো হয়ে যাবে, রাইট কিনা? জি ভাইয়া জি ইয়েস স্যার। আচ্ছা যদি এখন বলি যে আমি তো এখানে দুইটা সংখ্যার যোগফল করছি, যদি আপনাকে বলা হয় আপনি তিনটা সংখ্যার যোগফল নির্ণয় করেন, করা যাবে ভাইয়া। পারবো। জি ভাইয়া পারবো। সি এর একটা পারবো, আমি করে দেখাবো না আপনারা পারবেন? না না ভাইয়া একটু অ্যাসাইনমেন্ট থাকে। ওকে পারবো করে দেখা অ্যাসাইনমেন্ট থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে নাকি? আচ্ছা ভাই একটা ভ্যারিয়েবল আনতে হবে ভালো একটু মিউট করে ফেলে ভাইয়া। ওকে তো এগুলো অ্যাসাইনমেন্ট থাকবে। কি অ্যাসাইনমেন্ট থাকবে? দুটি সংখ্যা দ্বারা আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ নির্ণয় করবেন, মানে প্রত্যেকের জন্য প্রত্যেকটা প্রোগ্রাম তৈরি করুন এভাবে, ঠিক আছে? হ্যাঁ এবং আমরা এখানে যোগ করেছি, সরি আমরা এখানে যোগ করেছি, আমি এখানে লিখছি সাম। আপনি এখন ভাগ করবেন তো আপনি এখানে লিখবেন ডিভিশন, আপনি এখন গুণ করবেন আপনি এখানে লিখবেন কি, হ্যাঁ আপনি এখানে মাল্টিপ্লিকেশন, আপনি এখানে বিয়োগ করবেন আপনি এখানে লিখতে পারেন সাবট্রাকশন ইভেন নাকি সাবট্রাকশন নাকি,
অর্থাৎ আপনি odd যখন number আমি এটার জন্য বলেছি আপনি যে ভেরিয়েবল দিবেন সেই ভেরিয়েবল যেন মিনিংফুল হয় নাকি, যে আমার এটার ভিতরে আমার যোগফল আছে, আমার নাকি আমার বিয়োগফল আছে, নাকি আমার গুণফল নাকি ভাগফল, আমি যেন বুঝতে পারি এটা, রাইট কিনা? হ্যাঁ, তো তাহলে আপনারা একটু ওইভাবে মিনিংফুল ভাবে আপনারা কি করবেন, আপনারা এইভাবে প্রত্যেকটার জন্য প্রত্যেকটা আপনারা এইভাবে একটা করে আপনারা প্রোগ্রাম তৈরি করবেন এবং সেগুলো কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট হিসেবে কিন্তু কি করবেন, সাবমিট করবেন। নাম্বার 2 নাম্বার অ্যাসাইনমেন্ট হচ্ছে তিনটা সংখ্যার কি করবেন, তিনটা সংখ্যা নিয়ে আপনারা এভাবে কি করবেন, যোগ বিয়োগ গুণ ভাগ করবেন, মানে আপনারা যোগ করবেন, একটা করলেই এনাফ, একটা করতে পারলে বাকিগুলো করতে পারবেন নাকি? হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই গেল কি আমাদের ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, বা কারো বুঝতে কোনো সমস্যা আছে? জি ভাইয়া। নো স্যার। না স্যার। নাই ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, আমরা কি যে যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো আলাদা আলাদা ভাবে করব? জি, ভিন্ন ভিন্ন করবেন। তাহলে আপনার এটা কি প্র্যাকটিস করা হবে। অ্যাসাইনমেন্ট কি এটাই? জি, অ্যাসাইনমেন্ট ওইটাই, এবং তিন সংখ্যার একটা যোগফল করবেন, তিনটি সংখ্যার। আমি এখানে করেছি দুইটি সংখ্যা, আপনি করবেন তিনটি সংখ্যার। ঠিক আছে? হ্যাঁ, পারবো না ইনশাআল্লাহ? আচ্ছা, অ্যাসাইনমেন্ট কি একটু হার্ড করব? অ্যাসাইনমেন্ট একটু হার্ড করব বলেন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল, সেটা জি হচ্ছে বলেন। যদি আমি এরকম করতে চাই। জি ভাইয়া। জি ভাই আরেকটু করেন, একটু আরেকটু ভালো হয়। না না, আট করি। ভুল করি তাও শিখতে পারবো। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বলেন। কে যেন কোশ্চেন ভাইয়া আমার করেছিলেন? কোশ্চেন ছিল আর জি, কি। মেহেদী হাসান, জি বলেন, শুনতে পাচ্ছি ভাইয়া। প্রশ্নটা হচ্ছে যদি আমি এইভাবে ম্যানুয়ালি না লিখে আমার একটা সিস্টেম তৈরি করি, যেটা হচ্ছে নাম্বারটা আমি জাস্ট ইনপুট দিব, সেটা হচ্ছে সে অটোমেটিক আমাকে রেজাল্ট বের করে দেবে। হ্যাঁ, ইনপুট ফাংশনটা আমরা এখনো শিখাই নাই, সেটা শিখাবো। ঠিক আছে? আচ্ছা, আপনি করতে পারলে ভাইয়া আপনি একটা করবেন, নো কোশ্চেন প্রবলেম, ছিল। কোনো সমস্যা নেই। জি, নুসরাত জাহান আপু বলেন, শুনতে পাচ্ছি। জি ভাইয়া, ভেরিয়েবলে আমরা ফার্স্টে নাম্বার ইউজ করতে পারবো না, কিন্তু যদি দুইটা ওয়ার্ড হয় মাঝখানে স্পেস ইউজ করতে পারবো, স্পেস ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আন্ডারস্কোর। এই আন্ডারস্কোরটা কি সামনে ইউজ করা যাবে ভাইয়া? আচ্ছা, তাহলে আমরা সামনে একটু ইউজ করে দেখি, এই শুরুতে। হ্যাঁ, ইউজ করেছি, দেখো তো এখন কাজ করে কিনা। কি বলছে সে? না মাইরর, কি বলছে? করবে না, কাজ করবে না। ইজ নট ডিফাইন, সে ডিফাইন করতে পারছে না এটাকে, তার মানে কি করা যাবে না, কাজ করা যাবে না। সামনে আন্ডারস্কোর ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা, তাহলে 9:39 বাজে না, একটা প্রোগ্রাম দেখে একটু অ্যাসাইনমেন্ট। আচ্ছা, কে যেন কথা বলতেছিলেন, বলেন ভাইয়া। আনামুল বলছি। জি ভাইয়া। এই যে যে আমরা ভেরিয়েবলটা বের করলাম, এরপর আমি একটা ভাগ করতে চাচ্ছি, এখন কি আমি এটা কেটে দিয়ে করব নাকি এটার সাথে নিচে এসে করব? নিচে করবেন, কারণ আপনাকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। নিচে করলে এটার জন্য কি আমার ভেরিয়েবল আবার লিখে লাগবে নাকি আমি এর পরবর্তীতে লাইন শুরু করে করতে পারবো? আচ্ছা, আপনি ভেরিয়েবল যদি না লিখেন তো সেক্ষেত্রে কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি এখন ভাগ করবেন, a ভাগ b। কি লিখলেন? a ভাগ b। তখন 10 কে ভাগ করবে 20 দিয়ে, তখন একটু উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেছে কিনা? হ্যাঁ, এই জন্য যেটা করবেন, আপনি একটু আবার একটু লিখে নেবেন। কি করবেন? আমরা একটু লিখবো এখন, যদি আমরা একটু মানে শিখতেছি প্রথম, এখন সবকিছু আমরা একটু লিখে লিখে করব। শর্টলি আমরা কোনো কাজ করব না আপাতত, ঠিক আছে? না ভাই, আমি একটু বুঝাই নাই। এখন আমরা তো a প্লাস b তে করলাম, এরপর আমি আরেকটা কি করতে চাইলাম, গুণন করতেছি না। এটা গুণটা করার কি করতে কি এটা ছাড়া আমি কি নিচে করতে পারবো কিনা, নাকি এটা রিমুভ করব? আপনি এগুলো ব্যবহার করে আপনি গুণ করতে পারবেন। সেটা কিভাবে? আমার এখানে তো a এর ভ্যালু আছে, b এর ভ্যালু আছে, আমি যদি শুধুমাত্র এখানে কি করব, মনে করেন গুণ করলাম, আমি এখানে দিলাম মাল্টিপ্লিকেশন, মাল্টি লিখলাম, মাল্টি ইকুয়াল টু, মাল্টির ভিতরে এখন আমি গুণ এখানে অ্যাসাইন করব, a ইনটু b। আমি এটা পাইলাম কোথায়? কারণ আমার উপরে কিন্তু এগুলো অ্যাসাইন করা আছে, রাইট কিনা? জি জি। তাহলে আমি যদি এখন এটাকে প্রিন্ট করে দেই, কাকে প্রিন্ট করব? মাল্টিকে। কাকে প্রিন্ট করব? মাল্টিকে প্রিন্ট করে দেব। তখন দেখবেন আমার এটার গুণফল এখানে চলে আসবে, এই যে 200। ক্লিয়ার? ওকে। কিন্তু আমরা এভাবে করব না, পরবর্তীতে আমরা এটা লিখতে পারি প্রিন্টের এই যে কমেন্টের রেজাল্ট ইজ ইকুয়াল মাল্টি। হ্যাঁ, অবশ্যই আমরা এটাকে বলতে পারি এখানে, ঠিক আছে? আমরা এটাকে বলতে পারি এখানে, তারপর কমা দিয়ে দেব, বাস শেষ। তাহলে যেখানে চলে আসলো, এই যে রেজাল্ট ইজ 30, রেজাল্ট ইজ 20, নাকি? আপনি যদি একটু এখানে লিখে দেন যে মাল্টিপ্লিকেশন, তাহলে আপনার সুবিধা হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটা মাল্টিপ্লিকেশন রেজাল্ট, নাকি? জি ভাই, থ্যাংক ইউ ভাই। তো আমরা এভাবে করব না, মানে আমরা এই শর্টলি করব না, আমরা প্রত্যেকটা ভ্যালু অ্যাসাইন করে করব, তাহলে আমাদের প্র্যাকটিস করা হবে, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এগুলো হচ্ছে মানে ইনস্ট্যান্ট বুদ্ধি, যে আমার যেহেতু ভেরিয়েবলের ভিতরে ভ্যালু আছে, আমি সেটা এখন যোগও করতে পারি, বিয়োগ করতে পারি, ভাগও করতে পারি, নাকি? জি, আমরা এরকম করতে পারি। ওকে, আমি এটা কেটে ফেললাম। আচ্ছা, আমি যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট অনেক সহজ হয়ে গেছে মনে হয়, যেন আমার মনে হয়
সহজ হয়েছে না ভাই? অ্যাসাইনমেন্ট সহজ হয়েছে না অনেক? Yes, sir. ইয়েস স্যার, অনেক সহজ। যোগ করা ভাগ Yeah, করা গুণ yeah. করা ভাগ করা নাকি? একটা প্রোগ্রামিং দেখান। আচ্ছা, একটা প্রোগ্রাম দেখি নাকি? ছোট একটা প্রোগ্রাম দেখে আসি। আচ্ছা, যদি বলা হয় যে নুসরাত আপু, কি আপু? নুসরাত আপু, আপনি জি ভাই। একটি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম তৈরি করেন, পারবেন? হ্যাঁ, জি ভাইয়া, বুঝতে পারি। ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা প্রোগ্রাম তৈরি করেন, পারবেন? জি ভাইয়া। পারা যাবে? আচ্ছা, আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র পারি? বলেন। জি স্যার, পারি পারি। হ্যাঁ, বলেন তো কি সূত্র বলেন। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। হাফ ইনটু ভূমি হাফ ইনটু ভূমি আচ্ছা, উচ্চতা। ভূমির জি ইংলিশ ভাইয়া। কি? বেস। ব্যাস নাকি? ব্যাস। হ্যাঁ, আচ্ছা, উচ্চতার ইংলিশ কি? হাইট। আচ্ছা, তাহলে আমার সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমার হাফ তো ফিক্সড, হাফ কি ফিক্স না? হাফ হচ্ছে ফিক্সড। তাহলে আমার কি কি ভ্যালু লাগতেছে এখন বাকি? ভূমির ভ্যালু লাগবে, আর উচ্চতা। উচ্চতার ভ্যালু লাগবে, ভূমির ভ্যালু লাগবে, উচ্চতার ভ্যালু লাগবে। আর প্রোগ্রাম উচ্চতার করা ভ্যালু শেষ। প্রোগ্রাম করা কি শেষ। মানে কি? হাফের সাথে আমি গুণ করব ভূমি, ভূমির সাথে গুণ করব উচ্চতা, প্রোগ্রাম করা শেষ। পারবো না? এই দেখছেন প্রোগ্রাম করা জি শেষ, স্যার। দেখবেন? আচ্ছা, তাহলে আমার একটা ভ্যালু লাগবে ভ্যাস, মানে ভূমির একটা ভ্যালু লাগবে আমার। আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি, দিলাম 5 নাকি? তারপর আমার একটা হাইট, একটা ভ্যালু লাগবে হাইট নাকি? হাইট ইকুয়াল টু আমি দিলাম মনে করেন কত? দিলাম 7। তো তাহলে আমি এখন এই ভূমির ভ্যালু পাইছি, হ্যাঁ? আমি এখন উচ্চতার ভ্যালু পাইছি, বলেন। বলতে হবে। আমি কিন্তু ভূমির ভ্যালু পেয়েছি, ইয়েস স্যার। আমি এখন উচ্চতার ভ্যালু কিন্তু পেয়ে গেছি। ওকে ফাইন। এখন হচ্ছে আমার কি করার? ক্যালকুলেশন করার কাজ। তাহলে আমি এখন কোন সূত্র অ্যাপ্লাই করব? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ মানে কি? 0.5 ইনটু কি হবে? ব্যাস। ব্যাস মানে ভূমি, ব্যাস মানে কি? ইনটু ভূমি। ভূমি ইনটু কি? হাইট। ভূমি ইনটু হাইট। Height. তাহলে কি এখন এই হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা গুণ হয়েছে? সূত্র কি অ্যাপ্লাই হয়েছে? অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে এই যে সূত্র অ্যাপ্লাই করলাম, তার মানে একটা ভ্যালু তৈরি হয়েছে না, একটা রেজাল্ট তৈরি হয়েছে না? জি স্যার। ঠিক আছে? তাহলে এখন এই রেজাল্টটাকে আমাকে একটা পাত্রের ভিতর রাখতে হবে না? ইয়েস। রাখতে হবে। তাহলে আমি একটা Yes, পাত্র sir. এখানে করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি এরিয়া, বলতে পারি Area না লিখতে যে তোমার ক্ষেত্রফল, যেহেতু কি ক্ষেত্রফল। তা আমি এখানে নাম দিলাম এরিয়া। এরিয়া মানে ক্ষেত্রফল। ওকে, তো আমার এই এরিয়ার ভিতরে কি আছে? আমার এই ভ্যালুটা বা আমার এই রেজাল্টটা আছে। তাহলে এখন যদি প্রিন্ট করে দেই যে প্রিন্ট ভাই তুমি আমাকে একটু এরিয়াটাকে একটু প্রিন্ট করে দাও, কি তাহলে কি এখন আমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা কি হয়ে গেছে? জি হয়ে গেছে? দেখি তো হয়েছে কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কি প্রোগ্রাম। আমাদের রেজাল্ট চলে আসছে। কি করা হয় নাই? সিম্পল হয়েছে। দেখছেন, আমরা যদি যোগ করতে যদি আমরা শিখছি, এখন এটা কি একদম সিম্পল না? জি স্যার। দেখেন আমাদের সব কিন্তু সেম, শুধুমাত্র আমাদের সূত্রটা এখানে অ্যাপ্লাই হয়েছে, সূত্র পরিবর্তন হয়েছে নাকি? তো তাহলে এখন কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া যায় নাকি? অ্যাসাইনমেন্ট কি দেওয়া যায়? Yes, দেখেন sir. এই যে ত্রিভুজের ক্ষেত্রফল, এখন অনেকে আছেন ভাই আমি তো এখন সূত্র ভাই জানি না, সূত্র ভাই আমি তো ভুলে গেছি, অনেক আগে পড়েছি, এমন হতে পারে না? আপনি একটু গুগল ঘাটবেন। কি ঘাটবেন? গুগল ঘাটবেন। গুগল ঘাটলে হয়ে যায়। ট্রায়াঙ্গেল কি? ট্রায়াঙ্গেল না? হ্যাঁ, ট্রায়াঙ্গেল এরিয়া নাকি? হ্যাঁ, আমি যদি এখানে লিখলাম ট্রায়াঙ্গেল এরিয়া, আপনি বাংলায় লিখবেন এখানে সূত্র। বাংলায় কি লিখবেন? সূত্র লিখবেন এখানে। হ্যাঁ, সূত্র ইন বাঙালি। আপনি বাংলা মানুষ, আপনি বাংলা বোঝেন। এই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র বলি, এই চলে আসছে এখানে। আপনি একটু এই সাইডের ভিতর ঢুকবেন, ঢোকার পর একটু স্ক্রল করলেন নিচের দিকে, দেখি এখানে কোথাও কি আছে না, আছে কিনা। আছে ভাই। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এখান থেকে না বুঝি, আমরা চাই আমাদেরকে একদম উপরেই দেখাইবে, কিন্তু উপরে যদি দেখাই নাই, আমরা ওর ওয়েবসাইট কাটবো না। ঠিক আছে? ওকে, দেখি এখানে চলে যাই আমরা একটু। এখানে চলে যাওয়ার পরে এই যে এখানে সে আমাকে ত্রিভুজ কি করে দেখাই দিচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, সহজে বের করার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা লিখতে পারি ত্রিভুজ। বাংলায় লিখবো, বাংলায় ত্রিভুজের ক্ষেত্র কি? ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফলের সূত্র। এই যে দেখেন, এখন একদম খুব সুন্দর মতো চলে আসছে, একদম ফাস্টে চলে আসছে। দেখেন কি লাগবে, দেখছেন? ত্রিভুজের ভূমি উচ্চতা দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো
এইভাবে আপনি এখন চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন? জি ভাই পারবেন? পারবো। পারবেন? পারবেন? জি জি আচ্ছা, জি ভাইয়া তাহলে পারবো। আমাদের অ্যাসাইনমেন্ট থাকবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটি প্রোগ্রাম লিখবেন, চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটি প্রোগ্রাম লিখবেন, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার একটি প্রোগ্রাম লিখবেন। ঠিক আছে এবার? আচ্ছা পাঠাবো কিভাবে অ্যাসাইনমেন্টটা মানে এটা পাঠাবো কিভাবে অ্যাসাইনমেন্ট? অ্যাসাইনমেন্ট এই দেখেন আমি উপর থেকে অনেকগুলো কোড লিখছি না, আপনি ভাবে লিখবেন সিম্পল। এই কোডগুলোকে একটু ছোট করে তারপরে কি করবেন, এক সপ্তাহ ছোট হবে না, সব একই স্ক্রিনে আসবেও না, আপনি এটাকে স্ক্রিনশট দিবেন। তারপর আপনার যে পর্যন্ত স্ক্রিনশট আসছে আপনি ওই থেকে নিচের দিকে চলে যাবেন, তারপর বাকিটুকু স্ক্রিনশট দিবেন। এভাবে যতগুলো স্ক্রিনশট হয় ওই স্ক্রিনশটগুলো কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে? জি, স্ক্রিনশট দিবেন। আপনি যে কোডগুলো লিখছেন সেই কোডগুলো কি করবেন, আচ্ছা হোয়াটসঅ্যাপ গ্রুপ তো স্যার করা আর কি না রেস্ট্রিক্টেড করা। হোয়াটসঅ্যাপে না, ফেসবুক ফেসবুক পাবলিক গ্রুপে আমি গ্রুপের লিংকটা আবার দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা তাহলে আজকের সামনে না আগাই না। আচ্ছা কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আমি অ্যাসাইনমেন্ট গুলোকে আমি আবার লিখে দিব, গ্রুপে লিখে দেব বাংলায়। ঠিক আছে? যাতে করে সবাই বুঝতে পারি। হ্যাঁ, তো সবাই সেই অ্যাসাইনমেন্ট গুলো দেখে দেখে অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলবেন। আমরা সবাই পারবো না অ্যাসাইনমেন্ট গুলো? ইনশাআল্লাহ। আমরা এখানে অ্যাপ্লাই করেছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তারপর আমরা এখানে অ্যাপ্লাই করব চতুর্ভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র, তারপর সেম এই জায়গায় আমরা অ্যাপ্লাই করব কি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র। মানে ভাইয়া একটা কোশ্চেন ছিল। জি বলেন ভাইয়া, কি কোশ্চেন বলেন? ভাইয়া আমরা কি আলাদা আলাদা ভাবে মানে লিখবো, মানে স্ক্রিনশট নিব, নাকি সবগুলো একলগে লেখা রান করে স্ক্রিনশট নিব? সবগুলো একসাথে না, সবগুলো একসাথে রান করলে তখন একসাথে ইজি হয়ে যাবে। ঠিক আছে? আপনি এভাবে কমেন্ট করে দিলে আমি তো বুঝতে পারবো, সমস্যা না, আমি বুঝতে আচ্ছা পারলে ভাই, হবে। তাহলে মানে যে লাইনটা করা হইব ওটা কমেন্ট করে দিব? হ্যাঁ, আপনি কমেন্ট করে আপনি রান করে আপনি দেখবেন, কিন্তু যখন স্ক্রিনশট দিবেন তখন সবগুলো কমেন্ট আউট করে দিবেন। ওকে ভাইয়া, হ্যাঁ ঠিক আছে ভাই। ওকে, তাহলে আজকের সামনে না আগাই। আজকে বেশ ভালো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো সবাই করবেন, করার ট্রাই করবেন। তাহলে করলে কি অনেকটা লজিক ক্লিয়ার হবে না আপনাদের কাছে? ভাইয়া। জি ভাই শুনতে পাচ্ছি, বলেন। রাব্বি খান ভাই। ভাইয়া কথা শোনা যায় না। ওকে, আচ্ছা তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে কিছু যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো কি খুব কঠিন? না। হ্যাঁ, যাদের কাছে কঠিন মনে হবে, যে সূত্রগুলো বের করতে পারবো না, আমি তাকে আরো সহজ ওয়ে দিয়ে দেই। আমি তাকে আরো সহজ ওয়ে দিয়ে দেই। যারা গ্রুপে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে আপনি তাদেরটা দেখে বুঝবেন, বুঝে তারপর আপনি করবেন। কি আরো সহজ হয়ে গেল? আচ্ছা, কিন্তু আপনি অন্যটা না দেখে করার ট্রাই করবেন। আপনি গুগল অ্যানালাইজ করেন, সমস্যা নেই। আপনি গুগল থেকে আপনি সাহায্য নেন, কিন্তু গুগল থেকে আপনি সাহায্য নিলে কি হবে, আপনার একটু অ্যানালাইজ করা হবে। ওকে, আপনার কি একটু অ্যানালাইজ করা হবে। আর এই ডেভেলপাররা যে যত বেশি অ্যানালাইজ করতে পারে সে তত ভালো ডেভেলপার। বুঝতে পেরেছেন? আপনি যত ভালো অ্যানালাইজ করতে পারবেন আপনি তত বেশি খুব ফাস্ট খুব দ্রুত আপনি লজিক আপনি সলভ করতে পারবেন। আমি যদি আমার কথা বলি, আমি যখন একটা অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করি, আমি 70% কোড আমি গুগল থেকে নিয়ে আসি, এআই এর সাপোর্ট নেই, হ্যাঁ, বা কোড জেনারেট করি। কিন্তু এই যে এগুলো করতে হলে আপনাকে তাকে বুঝতে হবে। এই যে আপনাকে আমি এখন বুঝাচ্ছি, আমি না বুঝলে কি আমি কি আপনাকে বোঝাতে পারতাম? বলেন না স্যার। তো বোঝানোটা বড় কথা না, বড় কথা হচ্ছে নিজে কাজ করা। কারণ আপনি না বুঝলে আপনি কাজ করবেন কিভাবে? আপনাকে বুঝতে হবে। মানে ভাইয়া জেনে কপি পেস্ট করা ভালো, কিন্তু না বুঝে কপি পেস্ট করা ঠিক না। আপনি না বুঝলে তাহলে কি হবে জানেন? মনে করেন যে আপনার পাশে বসে একজন পরীক্ষা দিচ্ছে, এখন আপনি তারটা দেখে দেখে লিখতেছেন। মনে করেন সে এখন ভুল লিখছে, সে ভুল লেখার পরে কিছুক্ষণ ভাইবে চিন্তা করলো যে আমি তো ভুল লিখছি, সে এখন কেটে ফেলছে। এখন আপনি দেখবেন যে কি রে, ও তো কেটে ফেলছে, তাহলে আমিও কেটে ফেলি। আপনি কেটে ফেললেন, ও আবার লিখছে, আবার কাটছে, আপনি তো আবার কাটবেন নাকি? কিছু না বুঝে করা যাবে না। হ্যাঁ, আপনি একজনকে আপনি দেখেন, কিন্তু ওটা দেখে বুঝে তারপর করেন, যাতে করে আপনারটা এই না কাটতে হয়। হ্যাঁ, এই জন্য কি একটু অ্যানালাইজ করতে হবে, একটু স্টাডিও করতে হবে। হ্যাঁ ভাইয়া একটা কথা ছিল। জি ভাই বলেন। রাব্বি খান ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া নেক্সট ক্লাস পাবে? রাব্বি খান ভাই বলেন, শুনতে পাচ্ছি। আগে রাব্বি খান ভাইয়ের অ্যান্সার দিচ্ছেন। জি ভাইয়া, বিএস কোডে তো ভাই আমি একটা ধরেন জাভাস্ক্রিপ্টের কাজ করতেছি।
হ্যাঁ, তো এখন কি আমি পাইথনের কাজটা একসাথে করতে পারবো? ধরেন আমি জাভাস্ক্রিপ্ট তারপর HTML CSS এর কাজ মানে একটা প্রজেক্ট করতেছি VS কোডে, তো এখন রানিং চলতেছে আমার। এখন যদি আমি আবার পাইথনের কাজটা করি তো এটা কি করা যাবে একসাথে দুইটা? জি করা যাবে, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আপনার কম্পিউটারে বা আপনার এনভায়রনমেন্টে যদি পাইথন সফটওয়্যার যদি ইনস্টল করা থাকে আপনি করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে তখন কি আবার মানে আমি উলটপালট হয়ে যাবে নাকি যে না আমি না না কিচ্ছু হবে না, যেটা কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আপনার আছে ভাই। ফোল্ডার বা আপনার লোকেশন একটু যদি সেপারেট থাকে তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে তার মানে এক হলো না, কিন্তু আপনি কাজ করতে পারবেন, আপনি হাজার প্রোগ্রামে কাজ করতে পারবেন, নো প্রবলেম, কোনো সমস্যা নেই। VS কোড মানে আমার এখন পাইথনের ইয়েটা ডাউনলোড করে রাখতে হবে জি জি VS আপনার কোড থেকে। পাইথনের সফটওয়্যার আপনার করতে হবে, পাইথন সফটওয়্যার সেটআপ করতে হবে। জি ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের সামনে না গাইলাম, আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার। আগামী ক্লাস স্যার একটা কথা ছিল। আচ্ছা শুনতেছি মঙ্গলবার। আচ্ছা আমি একটু স্ক্রিনে